ভাইরা জিন তাড়ানোর ওঝা নিয়ে এলো। ওঝা এসে সরিষার তেল, তোতরা পাতা, ঝাঁটা এসব চাইল। কাজ শুরুর আগেই হঠাৎ মেয়েটির খুব পুরুষ্ট গলায় সবাইকে অবাক করে সালাম দিল। বলল, আমি তো আপনাদের কোনো ক্ষতি করতে চাই। ওরা অনেক ভালো হয়, আমি জানি না এটা জায়েজ নাকি না জায়েজ, তবু আমি করব। আপনি তাড়িয়ে দিলে আমি আবারও আসব। আমি ভালো জিন কারো কোনো ক্ষতি করতে চাই না, আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি ওকে নিয়েই চলে যাব। ওঝা বিরক্ত গলায় বললেন, তুই এক্ষুনি যাবি, না হয় ঘর বেঁধে ধূপ পোড়ানো শুরু করব, তখন এখানেই মারা যাবি। জিনটা বলতে শুরু করলো, আমি এখন গেলেও পরে তো আবার আসব, লাভ কি? আমাদের এক জায়গায় বেশি দিন থাকার নিয়মও নেই। আমি ওকে বিয়ে করে এখানে সব সময় থাকব। ওঝা বলল, এটা বদ জিন, উনি কালকে এর ব্যবস্থা করবেন, কিন্তু মেয়েটাকে এরপর আর পাওয়া যায় না। অনেক খোঁজা হয়। অনেকদিন পর মেয়েটা একটা বাচ্চা নিয়ে গ্রামে ফিরে আসে। নাক সিটকানো মানুষের গ্রামের অনেক রয়েছে, এবং সেই মানুষের কোনো অনেক অনেক প্রশ্ন, এবং মেয়েটি কোনো উত্তরে দিতে পারেনি, শুধু বলেছিল এটা ওর ছেলে। মেয়েটাকে ছেলে সহ গাছের সাথে বেঁধে পেলে ওর ভাইরা মিলে একসঙ্গে। সাথে সাথেই গর্জন শোনা গেল। মেয়েটা আড়ষ্ট গলায় বলছে, ও আমার স্ত্রী, এখানে বেড়াতে এসেছে, কিছুদিন পরেই চলে যাবে। কিন্তু সেদিনেই ওঝা ডেকে ওকে বোতলে ফেলা হয়, তওবা করানো হয় যাতে এদিকে আর না আসে। জিনটা তখন চলে যায়, আর কখনোই আসেনি। মেয়েটাও নিখোঁজ হয়নি। সেই ছেলেটার এখন 11 বছর বয়স, মাদ্রাসায় পড়াশোনা করে, অসম্ভব রকম ভালো ছাত্র, এখনই হাফেজি শেষ করে ফেলেছে। মহিলাটাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছিল কোথায় ছিল, বাচ্চা কিভাবে আসলো, ও বরাবরের মতোই চুপ ছিল। ছেলেটা অসম্ভব সুন্দর। ছেলেটাকে গ্রামের সবাই জিনের ছেলে নামে চেনে। গ্রামটা কিশোরগঞ্জের কাছাকাছি, জাহাঙ্গীরপুর। ওকে, আসিফ আল আকাশ, যারা কিশোরগঞ্জের মানুষ রয়েছেন, জাহাঙ্গীরপুর নামে কোনো গ্রাম আছে কিনা একটু খুঁজে দেখতে পারেন, যেহেতু উনি একটা রেফারেন্স দিয়েছেন সেইখানকার কথা। যদি সত্যিকার অর্থে কোনো গ্রাম থেকে থাকে, সেই অঞ্চলে কোনো মানুষ থাকেন, তারা নিশ্চয়ই এই ঘটনার সঙ্গে রিলেট করতে পারবেন। আসিফ আল আকাশকে অসংখ্য ধন্যবাদ অদ্ভুত এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আমরা শুরুতেই বলেছি এবং সবসময় বলি যে বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপারে। যুক্তি দিয়ে মেলানোর ইচ্ছা করা আপনার ইচ্ছা, আপনি চাইলে মেলাতে পারেন, চাইলে নাও মেলাতে পারেন, সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমরা বিশ্বাস করি, যখন যিনি যেই ঘটনাটি আমাদের সঙ্গে লিখে পাঠিয়েছেন, সেই ঘটনাটি আমার কাছে শুনতে শুধুই একটি ঘটনা মনে হতে পারে, কিন্তু সেটি যার সঙ্গে ঘটেছে, সেই সময়কার সেই অনুভূতি, সেই অভিব্যক্তি, সেটি অন্য কারো কাছে তার পরের বার বলে আসলে ভাষায় কখনো প্রকাশ করা যায় না। এবং আমরা এই ঘটনাগুলো এখানে তুলে আনতে চাই এই জন্যই যে এমন কিছু বিষয় থাকে যেগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, আমরা চাইলেই সেটা করতে পারি না। আপনি শহুরে সভ্যতায়, নাগরিক সভ্যতায় বসে, খুব আধুনিক বাড়িঘরের মধ্যে বসে আপনি যদি চিন্তা করেন যারা এই মুহূর্তে গ্রামে রয়েছেন, অন্ধকার, ঝোপঝাড়, পথঘাট, সেখানে এইসব ঘটনা ঘটে, একদম ভুল করছেন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে কোনো সময় আপনার সাথে, আপনার সামনে, পিছনে, ডানে, বাঁয়ে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আমরা আমাদের অতিথির কাছে যাব, তার কাছের কিছু ঘটনা আমরা শুনব। শুরুতেই আমরা একটু আসাদ ভাইয়ের কাছে আসতে চাই। আসাদ ভাই, স্বাগত জানিয়েছি আপনাকে অনেকক্ষণ আগে, এবং আপনি জানেন যে আমাদের লিসনাররা অনেক আগ্রহ করে থাকেন পুরো এক সপ্তাহ জুড়ে, তারা তাদের ঘটনা লিখে পাঠিয়েছেন। সুতরাং তাদের ঘটনা দিয়ে শুরু করলাম। আপনার কাছে কোন ঘটনা দিয়ে আজকের অনুষ্ঠান আপনি শুরু করবেন? ধন্যবাদ। আসলে যে ঘটনাটি বললেন, আসলে সেটি আসলে ভয়াবহ ঘটনা। তবে আমি আমার লাইফে বেশ অনেকগুলো প্যারানর্মাল ঘটনার মুখোমুখি হয়েছি। আর এক্স্যাক্টলি আমি যদি বলি যে প্যারানর্মাল ঘটনাগুলো আমার লাইফকে টোটালি চেঞ্জ করে দিয়েছে, একদম টোটালি।
শুরু থেকেই বলি, কারণ আমি কোন একটা ঘটনা যদি বলতে যাই তাহলে আমার একটু ব্যাকগ্রাউন্ড একটু টানতে হবে। নিশ্চয়ই, এবং সেটা আমরা খুব পছন্দ করি, আমাদের শ্রোতারাও খুব পছন্দ করেন, যারা খুব অন্তর থেকে বলেন, আমাদের শ্রোতারাও সেটা অন্তর থেকে শোনেন। জি, ধন্যবাদ অরণ্য ভাই। তো ছোটবেলাতে আমি খুব ভীতু ছিলাম। আর আমার যে ভয়টা যে লেভেলে ছিল, মানে এক্সট্রিম লেভেল। আমি অন্ধকারকে ভয় পেতাম, রাত্রিবেলা বাথরুমে একা যেতে ভয় পেতাম। হয়তো আপনারা অনেকেই পেতে পারেন, কিন্তু আমি ভয় পেতাম, বাট এই ভয়টাকে পছন্দ করতাম না। তো একবার মানে গ্রামের বাড়িতে যাওয়া হলো। তো গ্রামের বাড়িতে তখন আমার নানু বাড়িতে অন্ধকার, কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি তখনও গিয়ে পৌঁছায়নি। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি যে ভয় পাচ্ছি রাতেরবেলা, আমি কিভাবে কি করবো। আমি রাতেরবেলা দেখা যাচ্ছে যে অন্যান্য বাচ্চারা ঘরে বাইরে বেরোচ্ছে, আমি বেরোতে পারছি না, বা টয়লেটটাও ছিল তখন ঘরের বাইরে একটু দূরে। সো দ্যাট মানে কাউকে না কাউকে আমার সবসময় অ্যাটাচ করতেই হতো, সাথে রাখতে হতো, আর ভয়টাকেই আমার ভীষণ ভয় লাগে। তো আমি এক রাত্রি কি করলাম, যে চিন্তা ভাবনা করলাম, ঠিক আছে এবার সবাই ঘুমিয়ে থাকলে আমি একটু যে একা কোনো জায়গাতে বসে আমার দেখি আমাকে আসলে কিছু তাড়া করে কিনা, আসলে কিছু খায় কিনা, আসলে কেউ ঘাড় মটকায় কিনা, এরকম আমি একটা চিন্তা ভাবনা করলাম। তো কিছু আবিষ্কার করার আপনার একটা, অ্যাকচুয়ালি আমি নিজে ভুল প্রমাণ করার জন্য, নিজেকে ভুল প্রমাণ করবার জন্য, অনেকটা যেই একটা ধারণা আপনার মধ্যে জন্মেছে যে এখানে গেলে আমার ক্ষতি হবে বা এখানে কিছু আছে, সেটাকে ভুল প্রমাণ করবার জন্য, অন্ধকারকে যে ভয়, সেই ভয়টাও যেন দূর হয়। তো কি করলাম, রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গেল, রাতের বেলায় যখন কারেন্ট নেই, অ্যাজ ইউজুয়াল আপনারা বুঝতে পারছেন যে খুব আর্লি ঘুমিয়ে যায়। তারপরেও রাতে 10টার দিকে হবে, এরকম কিছু একটা সময় হবে, প্রচন্ড ঘুম চোখ নিয়ে আমি বের হলাম অন্ধকারে। নানু বাড়ি একটু সামনে হচ্ছে মসজিদ, এবং মসজিদের পাশে কবরস্থান। এক্স্যাক্টলি আমার পুরো কবরস্থান পর্যন্ত যাওয়ার সাহস হয়নি। কাছাকাছি যে আমি একটা জায়গাতে চুপ করে বসেছিলাম যে দেখি কোনো কিছু আসে কিনা, আসলে নিশ্চয়ই একটা দৌড় দিয়ে বাসায় যেতে পারবো, এরকম একটা টেন্ডেন্সি ছিল। বাট আনুমানিক আপনার 2-2.5 ঘন্টার মতো ছিলাম, বাট কোনো কিছুই হয়নি। সে থেকে ভয়টা একটু কমলো, কিন্তু আরেকটা খারাপ জিনিস সৃষ্টি হয়ে গেছিল, সেটা হচ্ছে কৌতূহল। আর এই কৌতূহলটাই মনে হয় শেষ পর্যন্ত আমার কাল হয়ে গিয়েছে। 2009 সালের দিকে আমরা থাকতাম শাহজাহানপুরে। আমার এক বন্ধুর বাসাতে নাকি জিনের উপদ্রব, তার বাসাতে নাকি কেউ ঢিল মারছে বাইরের থেকে, এই করছে সেই করছে, নানা রকম কথা। ততদিনে কিন্তু আমি এই সমস্ত ভয়টাকে মোটামুটি অনেকখানি কাটিয়ে ফেলেছি এবং অবিশ্বাস করা শুরু করেছি। আচ্ছা, এসব কিছুই নেই, এসব মানে থাকতেই পারে না, এগুলো জাস্ট মানুষের ইমাজিনেশন, কল্পনা। ততক্ষণে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, সো দ্যাট আমার সবকিছু একটু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখার এবং সবকিছুকে মিথ্যা প্রমাণ করার মতো একটা চেতনা আমার ভিতরে কাজ করে। তো যখন তার বাসার সমস্যার কথা শুনলাম, আমি আর আমার এক বন্ধু মিলে ডিসিশন নিলাম যে বাসাতে যাব, মানে থেকে দেখি কিছুক্ষণ যে কিছু হয় কিনা। এক্স্যাক্টলি আমাদের ধারণা ছিল যে অ্যাকচুয়ালি কিছু হবে না। তো রাত্র 8টার দিকে তার বাসাতে গেলাম। তার বাসাও ছিল শাহজাহানপুরে, বললাম না কোথায়। তো বাসাতে যাওয়ার পরে আমরা তার সাথে তাদের ড্রয়িং রুমে বসেছিলাম। ড্রয়িং রুমে বসে তাদের কি হয়েছে না হয়েছে এই ব্যাপারে আমরা কথাবার্তা বলতেছি। যে সে বলতেছে যে বাইরে থেকে নাকি কেউ ময়লা মারে, ঢিল মারে, ঘরের ভিতরে এসে পড়ে, ঘরে মানুষজন কেউ থাকতে পারতেছে না, ভয় দেখাচ্ছে, মানে চারপাশে নানা রকম শব্দ করতেছে। তো জিজ্ঞেস করলাম যে এগুলো কেন হচ্ছে। বললো যে এগুলো নাকি তাদের বাড়িটা নাকি জিনেদের চলাচলের রাস্তার উপর পড়ছে। আচ্ছা, তো জিনেদের চলাচল ব্যাহত হইতেছে, এই জন্য তারা চাচ্ছে না যে এই জায়গাতে কেউ থাকুক, এই জন্য তারা বাড়িটা খালি করার জন্য চাচ্ছে। তো ঠিক আছে, মানে গল্প হিসেবে গল্প শোনা, এছাড়া আর অন্য কোনো কিছু না। সো আচ্ছা বসলাম, 1 ঘন্টা গেল, 1.5 ঘন্টা যাই করতেছে। একজন মানুষের বাসায় এতক্ষণ অ্যাকচুয়ালি মানে বসে থাকাটা পসিবল না, যত বন্ধুই হোক না কেন, তার ফ্যামিলি আছে, আর তার একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা উঠে আসবো, ঠিক এই সময় থম করে একটা শব্দ পেলাম। জাস্ট মনে হচ্ছে যেন মানে দেয়ালে কোনো কিছু পড়েছে, এবং এত জোরে পড়েছে যে দেয়ালে ঝুলানো একটা
ছবি ছিল, ছবিটা নিচে খসে পড়েছে। তো আমরা যে রুমে ছিলাম সেই রুমে না, তার পাশের রুমে। আচ্ছা, ইনস্ট্যান্টলি আমরা সবাই দৌড় দিলাম ওখানে। অ্যাকচুয়ালি কি দেখলাম যে ওই রুমের মধ্যে কোনো মানুষ ছিল না, জাস্ট একটা 10 ইঞ্চি মানে আস্ত একটা ইট দেয়ালে লেগে নিচে পড়ে আছে। নিচের পাশে একটা আপনার তরকারি প্লেট বা মানে বাটি বা এই জাতীয় কিছু এই মুহূর্তে স্মরণে নেই, ওই জিনিসটা পড়েছিল। আর ছিল হচ্ছে আপনার একটা ছবির ফ্রেমটা ভেঙে গিয়েছিল। বিশ্বাস করবেন কিনা জানি না অরণ্য ভাই, যে জানালার যে ফাঁকটা বা গ্রিলের মাঝখানে যে ফাঁকটুকুন, সেই ফাঁকটুকুনের মধ্য দিয়ে একটা মানে ওই ইটে 4 ভাগের 1 ভাগও ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। আর এই যে ইটটা যে ঢুকালো বা মারলো, আমরা ইনস্ট্যান্টলি গেলাম। এর মধ্যে কেউ যে ঘরের ভিতরে কেউ যে ওই দেয়ালে মেরে যে অন্য রুমে চলে যাবে, এটা কোনোভাবে পসিবল না। মানে টোটালি একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিলাম যে আসলে এটা কি দেখলাম। অনেকভাবে এই জিনিসটাকে মিলানোর চেষ্টা করলাম, বাট মিলাতে পারলাম না। এক্স্যাক্টলি আমার ফার্স্ট চাক্ষুষ এক্সপিরিয়েন্স সম্ভবত এটা ইনসিডেন্ট। তারপরে আমি যখন আরও কিছুদিন গেল এটা সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করলাম, বাট ততক্ষণে আমি এটা মনে করেছি যে এই জিনিসটাকে যতটা সম্ভব হয়তো আমরা বুঝতে পারিনি, এটার হয়তো কোনো রকম কোনো এক্সপ্লেনেশন আছে। ওকে, লেট ইট গো। একটা পর্যায়ে আমার একটা কম্পিউটার ছিল, আমি রাতের বেলা জব করতাম। এক্স্যাক্টলি জব না, ফ্রিল্যান্সিং। আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং এর কাজগুলো রাতের বেলাতে করতে হয়। সো ফ্রিল্যান্সিং যখন করতাম আমার ল্যাপটপে করতাম। এক রাতে হঠাৎ করে আমার ল্যাপটপ থেকে অদ্ভুত একটা সাউন্ড ভেসে আসতেছে। ল্যাপটপ থেকে? ইয়াপ, হরর মিউজিক টাইপস, মানে এমন একটা সাউন্ড যেটা অ্যাকচুয়ালি আমি আগে কখনো শুনি নাই, এখন পর্যন্ত শুনি নাই, ভবিষ্যতে শুনবো কিনা আমি জানি না। আমি কি করলাম, ল্যাপটপের মডেমটা ডিসকানেক্ট করলাম। ঠিক আছে, হতে পারে যে কোনো একটা ফলস একটা ডাউনলোড হয়ে যেতে পারে, সেটা প্লে হচ্ছে। ওকে, দেন ফাইন। তারপরেও বাজতেছে। তারপর আমি কি করলাম, ল্যাপটপটাকে অফ করলাম, সুইচ অফ করলাম। সুইচ অফ করার পরেও সাউন্ড বাজতেছে। আমি একটু হয়ে দিলাম যে আচ্ছা আমার ল্যাপটপের কোনো সমস্যা হলো কিনা। তা আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিলাম, ও আসলে এই কম্পিউটার এবং এই জাতীয় সংক্রান্ত ইয়েগুলোতে খুব ভালো দক্ষতা রাখে, এবং ও অ্যাকচুয়ালি আমার সাথে একই সাথে আমরা ফ্রিল্যান্সিং করতাম, জাস্ট যার বাসাতে। তো তাকে ফোন দিয়ে তাকে আমি সাউন্ডটা শোনালাম এবং দেখালাম যে অ্যাকচুয়ালি দেখেনি, অ্যাকচুয়ালি মানে সাউন্ডটা শোনাচ্ছিলাম এবং পরিস্থিতি বলতেছিলাম যে এটা এভাবে হচ্ছে। তো ও বললো যে আমার ল্যাপটপের ব্যাটারি খুলে ফেলতে। আচ্ছা, আমি ব্যাটারি খুলে ফেললাম। বললো যে পাওয়ারের তারটা লাগানো আছে কিনা। আমি দেখলাম যে হ্যাঁ লাগানো আছে, ঠিক আছে, পাওয়ারের তারটাও খুলে ফেল। আমি খুলে ফেললাম। তারপরেও সাউন্ড অন্তত আরো 10 মিনিট এই সাউন্ডটা, এই হরর মিউজিকটা। বিশ্বাস করেন যে এই জিনিসটার এক্সপ্লেনেশন আমি এখন পর্যন্ত কোনোভাবেই দিতে পারিনি বা কোনোভাবেই পাইনি। এখানে অনেক লিসেনাররা আছেন যারা। আপনি ব্যাটারি খুলে ফেলেছেন, ল্যাপটপের পাওয়ার কেবল খুলে ফেলেছেন, ডেটা কানেকশন তো প্রথমে ডিসকানেক্ট করেছেন। হ্যাঁ, শুরুতেই সুইচ অফ, সমস্ত কিছু অফ, পাওয়ার অফ। তারপরেও ইভেন তো আমার ওই ফ্রেন্ডটা তখন লাইনে ছিল, ফোনে, ওভার দ্য ফোনে ছিল। হ্যাঁ, বাট তারপরেও এটা হচ্ছে। আর যেই সিচুয়েশনটা তখন দাঁড়িয়েছিল, জাস্ট আমরা হতভম্ব যে এটা কিভাবে পসিবল। এখানে অনেক হয়তো কম্পিউটারের বিষয়ে এক্সপার্ট আছেন, অনেক লিসেনার, তারা অনেক কিছু জানতে পারেন। তারা কেউ যদি এটার কোনো এক্সপ্লেনেশন জানেন, প্লিজ লেট মি নো, কারণ আমি এখনো কিউরিয়াস যে এটা কেন হয়েছিল। নিশ্চয়ই, কারণ জিন ভূত বলেন, তারা পিসি ইউজ করতেছে, তারা এসে আমার জন্য একটা মিউজিক ক্রিয়েট করে দিবে। এই জিনিসটা আমার নিজের কাছে কেমন জানি বিশ্বাস করতে ইচ্ছা হবে না। হ্যাঁ, জিন ভূত ঠিক আছে অনেক কিছু করতে পারে, বাট এই জিনিসটা কেন করবে? I don't know.
আর কেউ যদি বিশ্বাস না করেন, অ্যাকচুয়ালি আমার কিছু করার নাই, বাট আমি এটা বলতে পারি যে এটা আমার 100% ট্রু, 100% ট্রু। অদ্ভুত। এবং আপনি যেটা বলছেন, বিশ্বাস করতে চাইলে করতে পারেন, না করার একান্তই তার নিজস্ব ব্যাপার। আমরা শুরুতেই বলে নিয়েছি ভাই, আপনি যদি বিশ্বাস করতে চান ওয়েলকাম, বিশ্বাস করতে চান না মোস্ট ওয়েলকাম। আমরা যেটা বলি, শনিবারের এই বিশেষ আয়োজন তাবিজ, এবং এখানে আমাদের দেখা এবং অদেখা, আমাদের বন্ধ চোখ এবং খোলা চোখ, তার মাঝখানে একটা অদ্ভুত জায়গা আছে যেটাকে আমরা বিশ্বাস, এবং ঠিক অবিশ্বাসের মাঝেও একটা অদ্ভুত জায়গা আছে যেখানে আমরা আমাদের শরীর এবং মন সম্পূর্ণভাবে আমাদের কথা শোনে না। ঠিক সেই অবস্থানে আমরা যে ঘটনাগুলো শুনি আমাদের অতিথির কাছ থেকে, যে বিষয়গুলো আমরা জানি, তার প্রত্যেকটির ব্যাখ্যা সেই অতিথির কাছে যেমন নেই, আপনার কাছেও খুব সম্ভবত নেই। অনেক সময় আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনো একটা রেজাল্ট বের করবার, সব সময় কিন্তু সেটা হয় না এবং হওয়ার কথাও নয়। যাই হোক, আসাদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনি যেটা বললেন, আমাদের শ্রোতা যারা রয়েছেন অনেকেই আছেন এই সময়ে ফ্রিল্যান্সিং এর কাজ করেন, বিশেষ করে রাতের সময়ে ফ্রিল্যান্সিং কাজ করার আসলে সবচেয়ে উপযুক্ত সময় অনেকেই করে থাকেন। অ্যাকচুয়ালি ওই টাইমটাতে বায়ারদের সাথে কানেকশন থাকে এবং এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আজকে আমাদের আসাদ ভাইয়ের এই সমস্যাটা কেন হয়েছিল, সেটার পিছনে যদি আপনি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে চান, নো প্রবলেম, আপনি দিতে পারেন। মোস্ট ওয়েলকাম, আমরা অ্যাপ্রিশিয়েট ইট। আপনাকে স্বাগত জানাবো, এবং আসাদ ভাই বলছেন যে তিনি সেটাকে অ্যাপ্রিশিয়েট করবেন। ওকে, নিশ্চয়ই আরো অনেক অনেক ঘটনা রয়েছে, সেগুলো আমরা একে করে শুনবো। আমরা আমাদের আব্দুল্লাহ ভাইয়ের কাছে কি আরেকবার আসবো কিনা? আমাদের এই ঘন্টার শুরুতেই আমরা বেশ কিছু একেবারে হৃদয় নাড়া দেওয়ার মতো ঘটনার প্রথম ঘটনাটি শুনেছি, এবং কিশোরগঞ্জ বলে হয় না যে প্রত্যেকটি ঘটনা যখন নিজের কানের পাশ দিয়ে যায় তখন মনে হয় যে আসলে এটা বোধহয় আরো অনেক বেশি প্রাসঙ্গিক। যেহেতু কিশোরগঞ্জের কথা বলা হচ্ছিল, সুতরাং আমিও অনেকটা রিলেট করতে পারছিলাম। যাই হোক, আব্দুল্লাহ ভাইয়ের কাছে আমরা একটু আসি। আব্দুল্লাহ ভাই, আমরা আসাদ ভাইয়ের ঘটনা একটা শুনলাম এবং সেটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি কেউ দিতে চান দিতে পারেন, আপনার কাছে একটু আসতে চাই। প্রথমত আপনাকে দেখে আমার যেটা মনে হয়, একজন ব্যক্তি হিসেবে আপনাকে দেখে যেটা আসলে মনে হয়, আপনার চেহারাটা রিড করা খুব কঠিন। প্রথমত এটা দেখে আমার অভিব্যক্তি, যেহেতু এটা রেডিও অনুষ্ঠান, যেহেতু কেউ দেখতে পাচ্ছেন আপনাকে, আমার যেটা মনে হয় সেটা আমি আমার শ্রোতাদের কাছে বর্ণনা করার চেষ্টা করলাম। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার চোখ কথা বলে, থ্যাংক ইউ। এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি ঠিক জানি না, বাট আমি বলতে বাধ্য হলাম। থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েশন। জি, আপনাকে প্রথমে ধন্যবাদ, এখানে আসতে পেরেছি, ভালো লাগছে। একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। সো অ্যাকচুয়ালি আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি, এক্স্যাক্টলি এই অনুষ্ঠানের যেই নেম তাবিজ, এটার সাথে রিলেটেড। সো আশা করি আমরা সবাই খুব এনজয় করতে পারবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই। সো এই ক্ষেত্রে আমি ফার্স্টে আমার লাইফের বলতে পারেন যে প্যারানর্মাল যেই সাইডে বা এই যে সেকশনটাতে আমি প্রথম ইন্ট্রোডিউস হই এইভাবে, আমি এই ঘটনার মাধ্যমে প্রফেশনালি আমি এই জায়গায় আসি, বিকজ ইটস মাই প্রফেশনালিটি। প্রফেশনালি আপনি এই জায়গাটাতে আসেন। আমরা এই ঘন্টার শেষে যখন একবার শেষ হবে তখন আমরা এই জায়গাটাতে একটু আসতে চাইবো, কারণ হচ্ছে কিছু বিষয় থাকে যেগুলো মানুষের সামনে হয়তো মানুষ মনে করতে পারেন যে এই শব্দটার মিনিংটাকে কেন আমরা দিলাম না, সেটা আমরা আসবো। বাট এখন আমরা যাচ্ছি না, এখন আমরা আগে ঘটনাতে যাই। বাট আপনি যেটা বললেন যে এই প্যারানর্মাল ঘটনার সাথে আপনার প্রফেশনাল একটা রিলেশন আছে, সেটা আমরা শুনবো পরের ঘন্টায়। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। সো এক্স্যাক্টলি আমি যখন এই ঘটনাটা ফেস করি, এবং অ্যাকচুয়ালি আই হ্যান্ডেলড ইট। আচ্ছা। সো তখন আমি আসলে প্রফেশনালি কোনোভাবেই ছিলাম না এগুলোর সাথে। I was just curious. Okay. Why this is happening, how it's happening, like this, so and so. So সেখানে যেটা হলো, প্রথমত আমি খুব কিউরিয়াস ছিলাম
আমি এটা নিয়ে পড়াশোনা করছিলাম যে আসলে প্যারানর্মাল প্রবলেমগুলো কেন হয়, কি হয়। যেহেতু মুসলিম, সো ইসলামিক পার্সপেক্টিভ থেকে আমি এই বিষয়গুলো নিয়ে ভাবতাম এবং চিন্তা করতাম, এটা সলিউশন নিয়ে ভাবতাম। যাই হোক, সেটা আমার একটা স্টাডি লেভেলে এই বিষয়গুলো কাজ করতো। ওকে, সো একদিন হলো কি, যেহেতু আমি কিউরিয়াস, সো যেখানে আসলে প্যারানর্মাল প্রবলেমেটিক পার্সন পাওয়া যাবে, আমি সেখানে খুবই আমার আগ্রহ থাকবে, আমার ইন্টারেস্ট থাকবে, সেখানে আমি আসলে ইনভলভ হতে চাইবো, খুবই স্বাভাবিক এটা। এবং অ্যাজ আ লার্নার হিসেবে, প্যারানর্মাল গ্রুপের লার্নার হিসেবে, এটা প্রত্যেকের ক্ষেত্রেই সত্য। প্রত্যেক লিসেনারই চাইবেন যে, যারা আসলে প্যারানর্মাল রিসার্চ করতে চান, তারা চাইবেন যে কিছু একটা ফেস করার জন্য, যে আমি ফেস করি, আমি এটাকে অ্যানালাইজ করি, রিসার্চ করি। সো এটা প্রত্যেকের একটা স্বপ্ন আসলে প্রথম দিকে। সো ঘটনাটা হচ্ছিল আমার বাসায় হয়েছিল আসলে। সেটা হচ্ছে, আমি তখন টুকিটাকি প্যারানর্মাল বিষয়গুলো জানি। আপনি কাজ করা শুরু করেছেন? কাজ করা না এক্স্যাক্টলি, আমি জাস্ট স্টাডি করি। স্টাডি করছেন, ওকে। মানে আপনার ভালো লাগা থেকে স্টাডি করছেন, আপনার কমফোর্ট জোন আছে এটার মধ্যে। কমফোর্ট জোন থেকে আমি স্টাডি করি, আমি এটার ইসলামিক সলিউশন নিয়ে স্টাডি করি, রুকিয়া টুকিয়া এগুলো নিয়ে করি। সো এই ক্ষেত্রে হঠাৎ একবার শুনলাম যে ফেসবুকে আমার এক বোনকে নক করলো যে একজন খুবই প্রবলেমে আছেন ওনারা। সো ওনারা খুব সমস্যাগ্রস্ত। তো এই ক্ষেত্রে দেখা গেল যে সমস্যাগ্রস্ত ওনারা কিছু জায়গায় গিয়েছিলেন ওনাদের সমস্যার জন্য। তো বাট উনি খুব বেশি মানে স্ট্রিক্ট ইসলাম, আল্লাহ ভক্ত বা ইসলামিক সাইডে উনি খুব বেশি স্ট্রং ছিলেন। যে বোনের কথা বলছি, পর্দা পশিদা করেন, সবকিছু করেন। সো উনি চাচ্ছিলেন না কোনো কবিরাজ, ওঝা এদের কাছে যেতে। উনি কোনো তাবিজ টাবিজ ইউজ করতেন না। সো উনি ফার্স্টে একটা সেন্টারে গিয়েছিলেন, যেটাকে আমরা রুকিয়া সেন্টার বলি, বা যারা এগুলো সলিউশন করে, এরকম একটা সেন্টারে গেছিলেন। তো সেন্টারে গেছে না, তারা জাস্ট 2 ঘন্টা একটু ওনাকে ট্রিটমেন্ট করে ছেড়ে দিছে। বাট উনি আরো সো মাচ ইল হয়ে গেছেন এর কারণে। ট্রিটমেন্টের পরে উনি আরো অসুস্থ হয়ে গেছেন। আচ্ছা, বিকজ এই সমস্যাগুলোর সিস্টেমটাই এরকম আসলে, যদি ঠিকমতো কিওর না করা হয় আরো অসুস্থ হয়ে যাবে। কারণ এটা একটা বিং যে আসলে আপনাকে অপ্রেস করতে চাচ্ছে। সো দেখা গেছে যে উনি বাসায় আসলেন। বাসায় আসার পরে উনি যখন বাসায় ঢোকেন, তখনই আমি দেখলাম যে উনি কেমন যেন এক্স্যাক্টলি উনি ওনার ভেতর অ্যাবনর্মাল টাইপ, ডানে বামে তাকান, এবং এক্স্যাক্টলি উনি আমার সাথে খুব ন্যাচারাল না। আচ্ছা, ন্যাচারাল না। সো উনি আমার রুমে বসালাম, আমি ওনাকে বসানোর পরে আমি কিছু কাজ করলাম, যেহেতু আমার স্টাডি লেভেলে সেই গল্পের আসলে ছন্দ ধারা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আসলে কি করতাম না করতাম সেগুলোতে গেলাম না। আমরা আমাদের মূল প্রসঙ্গে থাকি। সো সেক্ষেত্রে একজন আসলো, মানে ওনার মুখ দিয়ে কণ্ঠ দিয়ে কথা বলছে। অবশ্যই ওনার যে কণ্ঠটা, সেই কণ্ঠটা না, অন্য কোনো একটি কণ্ঠ, এবং সেটি হচ্ছে যে আপনার একটু ভরাট কণ্ঠ। So I suspected that it was a male jinn. So and it was absolutely right. Achha. It was a male jinn, but it was my suspicion. এটা আমার সন্দেহ ছিল। এবং এরকম মজার বিষয় হচ্ছে, সো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেন এসেছো? তো ফার্স্ট কথা হচ্ছে যে আমি ওকে ভালোবাসি, আমি যাব না। ওকে, সরি ফর, একটু ভুল হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করলাম তুমি কেন এসেছো? সে বলছে যে আমি তার হাজবেন্ডকে ভালোবাসি। নট তাকে, আমি তার হাজবেন্ডকে ভালোবাসি। ওকে, আমি তার হাজবেন্ডকে ভালোবাসি, আমি যাব না। সো আমি বললাম যে আচ্ছা তুমি হাজবেন্ডকে ভালোবাসো, যাবা না? সো আমি তাকে কিছু পানিশ করলাম। সো তুমি সে যাতে চলে যেতে বাধ্য হয়। বাট সে যাবে না। ভালো কথা। তো তখন আমি তাকে বোঝালাম যে দেখ, তোদের লাইফে তো ওখানে অনেক, তোমাদের ওখানে অনেক জিন্নাত আছে যারা আসলে ফিমেল জিন্নাত। সো তাদের কাছে যাও, আশা করা যায় তুমি খুব বেশি ভালো হয়ে যাবা, এবং তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো একজন কাপল মিলিয়ে দিবে। সো তুমি মানুষের সাথে শুধু করো না, সংসারটা ধ্বংস করো না। আচ্ছা। তো সে এক্স্যাক্টলি সবগুলো কথা মিথ্যে কথা বলতেছিল, সব মিথ্যে কথা বলতেছিল। মানে তার স্বামীকে পছন্দ করে সেটাও মিথ্যা দিয়ে শুরু করেছে, মিথ্যে কথা বলতেছিল। বিকজ অফ হচ্ছে যে এটা খুব, তারা চায় যে একটা খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন ক্রিয়েট করতে এবং আপনার মোটিভটা ঘুরিয়ে দিতে, যাতে সে থাকতে পারে। সো যখন আমি বললাম যে এক্স্যাক্টলি আমি এটা কিভাবে বুঝছি, তো তারে হঠাৎ করে আমি বলতেছি তুই হাজবেন্ডকে ভালোবাসিস আর তুই ওর হাজবেন্ডের কথা শুনে যাচ্ছিস না। তো সে বলতেছে ওর হাজবেন্ডকে ভালোবাসি, হা 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 হা। তখন আমি বুঝেছি না, অবশ্য মিথ্যা কথা বলছে। সো এটার পরে এক্স্যাক্টলি জিন্নাতদের মিথ্যা কথাগুলো বোঝার একটা ভালো কায়দা হচ্ছে ওরা প্রচন্ড অহংকারী। আচ্ছা। সো তাদের এই অহংকার সুলভ মানসিকতার কারণে অনেক সময় তাদের মিথ্যাগুলো ধরা পড়ে যায়। সো সে যাবে না। প্রথম সে যখন যাচ্ছে না, আমরা কি করব, আমি খুব টেনসড হয়ে গেলাম যে আসলে প্রবলেমটা কি। এখানে আমি একটু যোগ করে নেই, যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওনার একটা বাবু ছিল, বাচ্চা।
মেবি 4 to 5 years old, ওই আপুর একটা বাচ্চা এবং মেয়ে। তো সে যখন বাসায় ঢুকলো প্রচন্ড কান্না করতেছে, মানে প্রচন্ড, সে 24 hours কান্না করে বাচ্চাটা। সেটা ন্যাচারাল কোনো কান্না না, মানে ভয়াবহ কান্না। বাচ্চাটা যার কোলেই থাকতেছে ও থাকবে না, ওর মায়ের কোলে থাকবে না। তো আমার কাছে কেমন যেন জিনিসটা আনইউজুয়াল লাগলো, এটা তো আসলে হওয়ার কথা না একটা বাচ্চার ক্ষেত্রে। আর এক্স্যাক্টলি প্যারানর্মাল কেসগুলোর সাথে এগুলো রিলেশন থাকে, সো আমার সাসপেকশন আসাটা খুব স্বাভাবিক। সো আমি কি করলাম, ওই আপুর ওই জিনটাকে বহু কষ্টে, সে যাবে না, সো আমি কিছু প্রসেস অ্যাপ্লাই করলাম, জিনটা মারা গেল, জাস্ট ডেড। তো ডেড হওয়ার পর আপুর শরীরে জিন্নাত নাই, কিছু নাই। তো আমি দেখলাম যে বাবুর কান্না থামছে না। আচ্ছা। আমি কি করলাম, জাস্ট বাবুর পাটা ধরে আমি একটু কোরআন পড়তে নিলাম। এটা পড়তে নিচে দেখি যে বাবুর চিৎকার আরো বেড়ে যাচ্ছে, ও আমার পা ধরতে দিচ্ছে না আমাকে, ভয়াবহ চিৎকার। তো আমি তো জিনিসটা খুব কনফিউজ হয়ে গেলাম। কনফিউজড হওয়ার পরে যাক হঠাৎ করে দেখলাম যে এক সময় বাবুর জিন্নাতটা আপুর উপরে আবার ভর করলো। আচ্ছা। বাবুর জিন যেটা আপুর উপরে ভর করলো, এবং আপুর উপরে ভর করার সাথে সাথে বাবু ঠান্ডা হয়ে গেল, সাথে সাথে বাবুর হাতে পায়ে কোথাও ধরে পড়লো, আর কোনো রিয়াকশন নেই। তো সেই জিন্নাতকে আমি বলতেছি তুই কি করতে এসেছিস সেখানে? তো সে বলতেছে যে এটা তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক, তাবিজ যেটাকে আমরা বলি বা জাদু বলি, বানমারা বলি, তাবিজ করা হয়েছে। সেটা ওই জিনের কণ্ঠেই বলছে যে এটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো সে আসলে ফার্স্টের দিকে অনেক মিথ্যা কথা বলতেছিল, আমি সেই, আমাকে পারবি না, এই সেই। সো এই কথাগুলো সে অনেক পরে বলতে হচ্ছে, মায়ের টায়ের খাওয়ার পরে বলতেছে আমার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা। আমি জিজ্ঞেস করলাম কোথায়, কে করছে ব্ল্যাক ম্যাজিক? তো তার ক্লেম হচ্ছে ব্ল্যাক ম্যাজিকটা করছে শাশুড়ি। আচ্ছা। ইটস হিজ ক্লেম, ব্ল্যাক ম্যাজিকটা শাশুড়ি করছে। তো ভালো কথা, ব্ল্যাক ম্যাজিক শাশুড়ি করছে। তো ব্ল্যাক ম্যাজিকটা আমি ফার্স্টে তাকে অফার করলাম যে তুই ব্ল্যাক ম্যাজিকটা তুলে নিয়ে আয় তাহলে। সে বললো আই কান্ট ইট, সে পারবে না। তো সে পারবে না যখন, পরবর্তীতে আমি তারে বললাম ঠিক আছে তুই ব্ল্যাক ম্যাজিক যেহেতু তুলতে পারবি না, তাহলে তুই শরীর ছেড়ে চলে যা, আর থাকিস না তাহলে তুই। তো সে এক্স্যাক্টলি এটা সে করবে না, সে রাজি না। সে বলতেছে আমাকে ব্ল্যাক ম্যাজিকের সাথে বেঁধে রাখা হয়েছে, সো আমি যাইতে পারবো না। আচ্ছা। আমি তো পড়ছি মহা বিপদে। আমি বললাম যে জিন কয়টা আছে তোরা এখানে? সো সে বলছে যে আপুর সাথে যে জিনটা ছিল তাকে তো তোরা মেরে ফেলেছিস, সো আর হচ্ছে যে আর আমি এই বাবুর সাথে ছিলাম, আর হচ্ছে হাজবেন্ডের সাথে একটা জিন্নাত আছে। তো আপুর যে আগের কেস স্টাডিগুলো শুনে আমার এটা মনে হয়েছিল যে হ্যাঁ হাজবেন্ডের সাথে মেবি একটা জিন্নাত আছে, বিকজ অফ যখনই আপু আর এবং হাজবেন্ড কাছাকাছি আসতেন ওনারা প্রচন্ড অ্যারোগেন্ট হয়ে যেতেন। আচ্ছা। এবং দূর থেকে খুব একজন একজনকে ফিল করতেন, চাইতেন, বাট কাছাকাছি আসলে কোনো একটা সিচুয়েশন, আনইউজুয়াল সিচুয়েশন ক্রিয়েট হতো, যার কারণে ওনারা আর এটা কন্টিনিউ করতে পারতেন না রিলেশনটা। সো আমি ভাবলাম যে এটা হয়তো বা কোনো একটা সমস্যা। তো যাই হোক, ওই জিন্নাতটা পরবর্তীতে এরকম হতো যে আমি যখন আপুকে রুকিয়া করতাম, জিনটা বাবুর কাছে চলে যেত, বাবুকে ধরে রুকিয়া করলে জিন আপুর কাছে চলে আসতো। আচ্ছা। আমি কনফিউজ হয়ে গেলাম কি করবো এখন, আসলে হচ্ছেটা কি? আচ্ছা যাক, ভালো কথা। তো ওই জিনটাকে আমি বললাম যে ও যাবে না। সো পরে আমি ওই দিনের মতো ছেড়ে দিলাম আপুকে। তো এই আপুকে আমি প্রায় মানে 15-20 দিনের মতো রুকিয়া করছি। খুব সিভিয়ার কেস ছিল সেটা। তো সে যাবে না। তো আমরা কি করলাম, পরের দিন একটা বিভিন্ন প্রসেস মেনটেন করে, হিজামা কাপিং টাপিং মেনটেন করে জিনটাকে আমরা মারার চেষ্টা করলাম, আমি মারার চেষ্টা করলাম। সো সে হলো কি, সে যাবে না। সে তার একটা দাবি হচ্ছিল যে তোরা মানুষরা খুবই খারাপ এবং আমরা তোদের থেকে খুবই শ্রেষ্ঠ, সো আমাদের ডানা আছে তোদের ডানা নাই। আচ্ছা। এটা ছিল তার লজিক। সো আমরা খুবই শ্রেষ্ঠ, আমরা ওকে ছেড়ে যাব না, এবং তোরা হচ্ছিস খুবই নগণ্য, আমরা যা চাই তাই করবো। এবং সে নিজেকে মুসলিম দাবি করতেছিল এক্স্যাক্টলি, বাট আমি তাকে বোঝাইছিলাম যে তুমি মুসলিম দাবি করতেছো, বাট তুমি তো এইটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছ। বাট সে এটা শোনার মতো মানসিকতা নিয়ে সে এখানে আসেনি। সো যাই হোক, আমরা পরের দিন মারার চেষ্টা করলাম, আর দেখলাম যে সে মরলো না, আপুকে ছেড়ে দিলাম। এর পরের দিন বিকালবেলা হঠাৎ উনি ওনার বাসায় চিৎকার করতে লাগলো, রুমের ভিতরে একাকি প্রচন্ড ধরে চিৎকার করছে। বাসার সবাই তো ভয় পেয়ে গেলো, হায় কি হলো, সারাদিন ওকে হঠাৎ করে বিছানায় চিৎকার করতেছে কেন উনি। তো পরবর্তীতে আপুকে রাতের বেলায় নিয়ে আসলো, আর্জেন্সি দেখা নিয়ে আসলো। আর আমি দেখি যে আপু হঠাৎ করে একটা জিন আসছে, সে খুব মানে ইয়াং লেডিদের মতো আচরণ করতেছে, ডানে তাকাচ্ছে বামে তাকাচ্ছে, সে পায়ের উপর পা তুলে, একটা মানে ইয়াং লেডি যখন কোথাও এসে মানে নর্মালি মানে মুভিতে যে ধরনের সিনারিও গুলো দেখি এই স্টাইলে সে কিছু ভঙ্গিমা করছে। আমি বললাম যে তুই কে? সে বলল যে আমি যাকে তোরা মেরে ফেলেছিস, আমি তার মেয়ে। আচ্ছা। আমি তার মেয়ে।
বললাম ও আচ্ছা তাই, সো কেন এসেছিস? আমি বললাম যে তোর বাবা কোথায়? তো সে বলছে যে সে তো পাথরের উপরে পড়ে টুকরো টুকরো হয়ে আছে, পাথরের উপরে পড়ে টুকরো টুকরো হয়ে টুকরো টুকরো হয়ে আছে। টুকরো টুকরো হয়ে আছে। সো আমি বললাম যে আচ্ছা এখানে আমি একটু অ্যাড করি। জি। তো আপুকে আমি যখন কাপিং করাচ্ছিলাম, ইটস এ প্রসেস, হিজামা করাচ্ছিলাম, সো এক্ষেত্রে আপু জিনের কি হচ্ছে সব তিনি দেখছিলেন আচ্ছা। চোখের সামনে। আমি আপুর একটা কাপ ওনার কপালে লাগাইছিলাম এবং ওনার পিঠের বিভিন্ন জায়গায় লাগাইছিলাম, এবং ইভেন একটা জায়গা যেখানে জিন্নাতের এক্স্যাক্ট নর্থসটা থাকে বা জিন্নাতটা থাকে ওই জায়গায় লাগাইছিলাম। তো যখন কপালেরটা নাড়া দিচ্ছিলাম, আপু দেখতেছিল একটা ঈগল পাখি যার ঠোঁটটা ছিঁড়ে নিতে চাচ্ছে কেউ, ওনার চোখে ভাসছিল এটা। এবং যখন ওনার ব্যাক সাইডের যে এক্স্যাক্টলি পাখিদের যে ডানার যে জায়গাটা থাকে, আমাদের যে হাতের যে জয়েন্টটা পেছনে, এই জায়গায় হিজামাগুলো যখন আমরা নাড়াচ্ছিলাম, উনি দেখছিলেন যে একটা পাখির ডানা ছিঁড়ে ছটফট করছে, উনি এগুলো দেখছেন। আচ্ছা। সো আমরা তো অনেক চেষ্টা করলাম, সেদিন মূল্য না। তো যাক, আমরা আমাদের প্রসঙ্গে ফিরে আসি। তো ওনার যে মেজিনটা আসলো পরের দিন, তো সে বলছে যে আমার বাবা তো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। আচ্ছা। আমি বললাম তুই যাবি না? আমি বললাম ঠিক আছে, ভালো কথা, বাবা ছিঁড়ে টুকরো, তুই চলে যা। এখন তার কথা হচ্ছে যে আমি যাব না, আমার বাবার প্রতিশোধ নিব, আমি যাব না। এখন এখানে একটা ক্রুয়েল সিচুয়েশন হয়ে গেল, সেটা হচ্ছে যে সেই জিনটা আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করলো। সে ধোকা দিচ্ছে যে হঠাৎ করে যখন আমি তেলাওয়াত করছি বা ইয়ে করছি, সে হঠাৎ করে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তাইলে তোর কাছে থেকে যাই। ফার্স্টে বলছে আমি তোর ঘাড়ের উপর চেপে বসবো। তো আমি ঘাড়টা আগায় দিলাম, আর ঘাড়ের উপর চেপে বস। হলো না কিছু, জাস্ট একটা আমাকে থ্রেট দিল। আচ্ছা। সো সেই জিন্নাটা বলতেছে যে আমি তোর কাছে থাকবো। আমি বললাম যে মাত্রাটা মাটিতে পড়ে নাই, সবগুলো তোর উপর পড়বে। আমি একটা থ্রেট দিলাম। সো সে বলতেছে ঠিক আছে, আমি তোর উপর থাকবো না, আমি তোর রুমের জাস্ট ওই কর্নারে ঝুলে থাকবো। আচ্ছা। সে কর্নারে ঝুলে থাকবে। সো আমি বললাম যে না, এটাও হবে না। পরে বলতেছে ঠিক আছে, আমি কর্নারে ঝুলে থাকবো না, আমি ইয়ে করবো, কি বলে, আমি তোর বারান্দার যেই কাপড় যে মিলিস, এই কাপড়ের এখানে আমি ঝুলে থাকবো, আমি ঝুলে তোর কোরআন তেলাওয়াত শুনবো। আচ্ছা। তার কথা হচ্ছে এইটা, মানে সে এক্স্যাক্টলি সে থাকতে চাচ্ছে কোনো একটা উসিলা দিয়ে এই ফ্যামিলির মানে বডিতে সে থাকতে চাচ্ছে। এখন আমি যদি তাকে পারমিট করি, সে তো থেকেই গেল আসলে। সো এরপরে আমি যখন রাজি হলাম না, হঠাৎ দেখলাম যে কণ্ঠস্বর আবার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা। কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেল, আসলে হচ্ছে তার মা, এক্স্যাক্টলি যাকে মারা হয়েছিল তার ওয়াইফ। সে এসেই কান্নাকাটি শুরু করলো, প্রচন্ড কান্নাকাটি। ইভেন কান্নাকাটিটা কেমন আমি বলি, সেটা হচ্ছে যে এই গ্রামে যখন কারো হাজবেন্ড মারা গেলে বিলাপ করা বলে, বিলাপ করে কাঁদা, যেটা সেই বিলাপ করে কাঁদছিল। সো আমি বললাম যে কি হয়েছে তোর, তুই থাম, কথা বল। সো সে বললো যে আমার হাজবেন্ড মারা গেছে, আমি এখন কোথায় যাব? তো আমি তাকে বোঝালাম যে দেখ, তোর হাজবেন্ডকে তো ইচ্ছা করে মারি নাই, আমরা চেষ্টা করছি, আল্লাহ তাআলা কবুল করছে, তো সে মারা গেছে, তো আমাদের হাতে তো মওত না। বাট তোর হাজবেন্ডকে বোঝানো হয়েছিল, সে তো যায় নাই। আমি বললাম যে তোর হাজবেন্ডের কি হয়েছে তুই বুঝিস? বলে হ্যাঁ আমি বুঝছি, সমস্যা নাই। আমাকে সে কি এখন মুসলিম না কাফের হয়ে মারা গেছে? বলে না ঠিক আছে, মানে সে স্বীকার করে নিয়েছে হাজবেন্ড খারাপ ছিল, মানে ভালো, গুড। সো এখন সে বলতেছে ঠিক আছে, আমার মাকে বলতেছে যে আব্দুল্লাহর মা, তোমার ছেলে কিন্তু খুব কঠোর, তোমার ছেলে খুব কঠোর, সে খুব রূঢ়। আমার মেয়েটা তোমাদের এখানে থাকতে চায়, তুমি পারমিশন, তোমার ছেলে পারমিশন দিচ্ছে না। তো আমার মা তো আসলে একটু এগুলোতে নর্মাল না, সো উনি একটু ভয় ঘাবড়ে গেছেন, আসলে কি হচ্ছে এগুলো। সো আমি আশ্বস্ত করলাম আমার মাকে, আশ্বস্ত করে সো আমি তাকে বললাম যে না, এখানে আসলে থাকার কোনো পারমিশন নেই, সো আপনি আপনার মেয়েকে নিয়ে যান। তো সে বললো যে আমি তো চেষ্টা করেছি, কিন্তু আমার মেয়ে যেতে চায় না। আচ্ছা। যেতে চায় না। সো যেতে চায় না, ভালো কথা। এখন সমস্যাটা হয়ে গেল, যেতে চায় না, কি করি, খুব টেনশনে আমি, আসলে কি করা যায় এক্স্যাক্টলি। আমি আসলে খুব তখন লার্নার লেভেলে, সো আমার যে খুব বেশি এক্সপিরিয়েন্স আছে এটার উপরে, বিষয়টা এমনও না, বাট আই হ্যাভ টু হ্যান্ডেল বিকজ শি ইজ নাও মাই পেশেন্ট। সো আমি যেটা করলাম, তাকে বললাম যে ঠিক আছে, কিভাবে হলে সে যাবে। তো সে বললো যে তার ভাই 8 ভাই আছে, তার 8 ভাই যদি তাকে নিয়ে যায় তাহলে হয়তো সে যেতে পারে। আচ্ছা। আচ্ছা, এখানে মাঝখানে আরেকটা ঘটনা ঘটলো। এই মা আসার আগে আমরা প্রচুর চেষ্টা করেছি এই জিন্নাটাকে শরীর থেকে বের করার জন্য। আমি এক্স্যাক্টলি, সে বলতো আমি বের হয়ে যাচ্ছি, সে একটু হাতটা উঁচু করে বের হয়ে যাওয়ার ভান ধরতো, আবার শরীরে থেকে যেত, পুরো একদিন এরকম চলে গেছে। যাক,
তো আমরা ওরকম যখন মাটা বললো যে তার ভাইরা যদি তাকে নিয়ে যেতে পারে তাহলে হয়তোবা, আমি ইভেন মাটাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করলাম। আমি বললাম যে দেখো, তোমরা একটা জিনদের একটা লেভেলে থাকো, একটা সোসাইটিতে থাকো, একটা মেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো ইয়া নাই, আজকে যদি তোমাদের কি লজ্জা শরম নাই কোনো, তোমাদের কি কোনো আত্মগরিমা নাই, কোনো আত্মমর্যাদা নাই, এভাবে তাকে আমি হিট করার চেষ্টা করলাম যাতে তার বিষয়টা নিয়ে তার আত্মমর্যাদায় লাগে এবং সে যাতে নিয়ে যেতে চায়। সো সে কি করলো, সে বললো যে না, এটা তো আমাদের পক্ষে সম্ভব না, ও যেতে চাবে না। হ্যাঁ, সো ও যেতে চাইবে না কেন? যেতে চাইবে না কারণ হচ্ছে ও যে মানুষের শরীরে ঢুকেছে, ওর শরীরে কিছু স্পট পড়ে গিয়েছে, সো এটা জিনদের ওখানে গেলে তাকে কেউ বিয়ে করবে না। আচ্ছা, সো সে যেতে চাইবে না। তো আমি বললাম যে ঠিক আছে, ভালো কথা, যেতে চাইবে না। তো আমি তার ভাইদেরকে ডাকার চেষ্টা করলাম। সো আমি যখন তার ভাইরা আসলো, তার মা বলছে যে হ্যাঁ ভাইরা সবাই এসেছে, ভালো কথা। সো আমি তাদের ভাইদেরকে বললাম যে তারা কি নিয়ে যেতে রাজি তার বোনদেরকে। আমি কিছুক্ষণ ওই সেম আগের মতো ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করলাম, তাদেরকে বোঝালাম, ইসলামিক সাইড থেকে বোঝালাম, কোরআন দিয়ে বোঝালাম, এবং যেহেতু তারা মুসলিম একটা ফ্যামিলি ছিল, সো তারা খুব বেশি দ্রুত বিষয়টা ক্যাপচার করতে পেরেছে, যদিও তাদের বাবাটা খুব বেশি ভালো ছিল না। তো তার ভাইরা কি করলো, এক্স্যাক্টলি আমি এই সিচুয়েশনটা বলি, আমার লাইফে আমি এরকম সিচুয়েশন খুব কম ফেস করেছি, যখন তাকে নিয়ে যেতে চাচ্ছে বা নিয়ে যাবে মেজিনটাকে, এক্স্যাক্টলি আপু শুয়েছিলেন এবং উনি খুব ওয়েটফুল পারসন, উনি কিছুটা ওয়েটফুল পারসন, এবং ওয়েটফুল পারসন হলে আপনি খুব ভালো জানেন নড়াচড়া করতে একটু অসুবিধা হয়, বাট একজন ব্যক্তি যদি শুয়ে থেকে চাপ দিয়ে থাকে আমি যাব না, এবং তাকে যদি কোমরে, হাতে, পায়ে, মাথায় দড়ি বেঁধে টানলে পেছন থেকে যে ব্যাক রিয়েকশনটা হওয়ার কথা এবং শরীরটা যতটুকু উঠে আসার কথা উপরে শূন্যে, অবশ্যই পায়ের একটা ভরে, ঠিক এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। মনে হচ্ছিল যেন কে যেন তার হাত পা ধরে দড়ি বেঁধে টেনে নিয়ে বের করে নিয়ে যাচ্ছে, আমি যাব না, ছাড় তোরা ছাড়, আমি যাব না, এক্স্যাক্টলি খুব প্রচন্ড চিৎকার, আর সে যাবে না, এরকম একটা অবস্থা। ভালো কথা, তো বের করে নিয়ে চলে গেল। আমি তো খুব খুশি, যাক আলহামদুলিল্লাহ, মেবি উনি খুব কিওর হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কেসটা তখনও ক্লোজ হয় নাই। সো সেই ক্ষেত্রে দেখলাম যে জিন্নাত আরেকটা এসে বলতেছে, আমি বললাম তুমি কে? সে বলতেছে আমি হচ্ছে যে মারা গেছে তার ফ্রেন্ড। আমি বললাম তুমি আসলে কি করছো এখানে? সে বলতেছে যে আমি আসছি, যে তোমরা যে ওকে মেরে ফেলছো আমাদেরকে কেন ডাকলা না? আমি তাকে বোঝালাম যে আসলে দেখো, ওকে বুঝিয়েছি তোমাদেরকে ডাকাটা আমাদের জন্য বাধ্য না, আমরা বাধ্য না তোমাদেরকে ডাকার জন্য, আমাদের যতটুকু করা সেটা হচ্ছে ওকে বোঝাবো, পেটাবো, এবং আমরা দাওয়া দিব, ইসলামের দাওয়া দিব, সে না মানলে তাকে সতর্ক করবো, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো সে যাতে শরীর থেকে বের হয়ে যায়, এর ভেতরে সে যদি মারা যায় অবশ্যই আমরা এটার জন্য দায়ী না। যখন বোঝালাম সে বুঝলো বিষয়গুলো, এবং সে খুব খুব স্মার্ট ছিল, তার কথাগুলো খুব স্মার্ট ছিল। ইভেন আমরা অনেক পার্সোনালিটি সম্পন্ন লোক দেখি না, যে তাদের কথার ভারী কি অনেক বেশি, এই ধরনের লোক ছিল। সো এক্ষেত্রে পরে দেখা গেল সে বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি। চলে যাও। সে ইভেন এই যে ঘটনাটা, এই যে আপু যে সুস্থ হয়ে গেলেন ওই মেজিনটা থেকে, এবং এরপরের ঘটনাটা যে এই যে ছেলে, স্মার্ট ছেলেটা আসলো, পার্সোনালিটি সম্পন্ন যিনি ফ্রেন্ড, তার ঘটনাটা হচ্ছে আপুর বাসায়, মানে আপুকে নিয়ে বাসায় চলে গেছে, তখন আবার কল দিছে আরেকটা জিন আসছে, আমরা আবার বাসায় চলে গেছি, আমি বাসায় চলে আসছি তখন রাত মেবি সেটা 9:30 বা 10টা হবে। সো যখন এটা হলো আমি সেখানে গেলাম, গিয়ে তাকে বোঝালাম, সে বললো ঠিক আছে আমি চলে যাব। সে চলে গেল। সে চলে যাওয়ার পরে পরদিন সকালে আবার আপু আসলেন আমার বাসায় চেক আপ করানোর জন্য, যে আসলে সমস্যা কি আছে কিনা। চেক আপ করলাম, দেখলাম যে আবার উঠে গেল জিন। আমি বললাম কি হলো, জান নাই আপনি? সো সে বলছে যে আমি তো কালকে যাইনি। আমি বললাম কেন জাননি? বলে যে আমার প্রচুর কষ্ট হচ্ছিল আমার ফ্রেন্ডের জন্য, আমার ভাইয়ের জন্য। আমি বললাম আপনার ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছিল? ইভেন আপু সেটা সারা রাত ফিল করছেন যে ভেতর থেকে কেউ একজন প্রচুর কান্না করতেছে। ইভেন আপু যখন সালাতে দাঁড়াইছেন, নামাজে ছিলেন, তিনি নামাজে দাঁড়িয়ে ও মনে মনে তাকে ইভেন ওকে সান্ত্বনাও দিয়েছেন আপু, এবং সে আমার কাছে এসে বলতেছে এই বোন তো সারা রাত যে মারা গেছে তার জন্য দোয়া করছে। আমি বললাম দেখো এই বোনটা কত ভালো, হ্যাঁ এই বোনটা কত ভালো, সো আপনি চলে যান। আমি বলতেছি যে আপনি একটা কাজ করেন, ব্ল্যাক ম্যাজিকটা কোথায় আছে? সো সে বলতেছে যে এটা আছে হচ্ছে নদীর পানির নিচে, সে বলতেছে। আমি বললাম ঠিক আছে একটা কাজ করেন, আপনি তুলে নিয়ে আসেন ব্ল্যাক ম্যাজিকটা, আপনি তুলে নিয়ে আসেন। সে বলে আমি তুলে আনতে পারবো না, বাট আমি তুলে সাইডে কোথাও রেখে দিব। তো সে যখন এটা বলল, আমি ঠিক আছে যান। সে হঠাৎ করে চলে গেল, আপু সুস্থ। আমি বললাম ও এর আগে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম কত সময় লাগতে পারে আপনার? সে বললো এই কত 3-4 মিনিট লাগবে আমার হয়তো। সো সে গেল, যাওয়ার পরে 3-4 মিনিট পরই হঠাৎ করে আবার চলে আসলো, গিয়ে বললো যে আমি তুলে ফেলছি, ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে ফেলছি। সো এরপরে আমি বললাম যে ঠিক আছে এখন যান।
সো সে চলে গেল। বাট এক্স্যাক্টলি মানে আমাদের এই ঘটনাটা আরো বেশি বেশি ক্রিটিক্যাল ছিল, মানে বুঝতে পেরেছি। ইভেন এই ক্ষেত্রে আমাদের মানে আরো অনেকগুলো স্টেজ অতিক্রম করতে অনেক হয়েছে, stage ছিল। অনেক স্টেজ ছিল। তো আপুকে এরপরে আপু সুস্থ হওয়ার পর এখানে কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, আমি জাস্ট ওগুলো মেনশন করব, আর কিছু না। যেমন একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে যখন জিন্নাতটা একটা জিন আসলো, মাঝখানে বেশ কিছু জিন আমরা কেস ওনার হ্যান্ডেল করেছি, সো আমি মাঝখান থেকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলছি। একটা জিন আসলো, হঠাৎ দেখতেছি যে যখনই জিনটাকে আমরা পানিশ করছি সে কুকুরের মতো হাত উঠে ফেলতো, কুকুরের মতো, এবং কুকুরের মতো ঘেউ ঘেউ করতো, ক্যাও ক্যাও ক্যাও। ইভেন আমরা যখনই তাকে ছেড়ে দিয়ে আমি খাবার দাবারে আসতাম, সে কুকুর যেভাবে লাথি খেলে কাঁদতে থাকে কু কু করে, সে ওরকম করতে থাকতো, ওরকম। আরেকবার হয়েছে আপুরকে আমি ওই যে একটা জিন্নাত, ও আচ্ছা আমি এখানে ইন্টারেস্টিং সাইডটা বলে নিই, যে মেয়ে জিনটা চলে গিয়েছিল, তো আপু এরপরে ওনার ডিস্ট্রিক্টে চলে গেছেন, আমি সিকিউরিটি পারপাস ওনার ডিস্ট্রিক্টের নামটা বললাম না। ওকে। সো আপু ওনার ডিস্ট্রিক্টে চলে গেছেন, যাওয়ার পরে উনি আমাকে ফোন দিয়ে বলতেছেন যে আব্দুল্লাহ, আমি তো এরকম একটা স্বপ্নে দেখেছি যে আমার সারা শরীরে ব্লেডের আঁচড়, সারা শরীরে ব্লেডের আঁচড়, এবং আমি যখন দৌড়ে বারান্দায় যাই সেখানে দেখলাম 7 থেকে 8 জন লোক দাঁড়ায় আছে আমাকে রিসিভ করার জন্য, আমাকে টেনে আবার নিয়ে যাবে। তো আমি ভাবলাম যে কি হতে পারে এটা। তো এই স্বপ্নটা দেখার পরপরই উনি বলতেছেন যে, উনি এই ঘটনাটা আমাকে বলার পরপরই বলতেছেন যে আমি সকালে ওঠার পর সেই মেজিনটা আবার চলে আসছে আমার কাছে। সো সে এসে বলতেছে তার ভাইরা তাকে ধরে নিয়ে গিয়েছিল, বন্দি করে রেখেছিল, নিয়ে সারা শরীরে ব্লেড দিয়ে আঁচড়াইছে। আঁচড়ানোর পরে এরপরে এখন সে চাচ্ছে যে আপুর কাছে আসছে, যাতে আপু আমার কাছে এসে তার এই শরীরের ক্ষতগুলোকে সারিয়ে নিতে পারে। সো আপু তাকে বললো, দেখো তুমি বরং একা একা চলে যাও, তোমাদের এখানে যে মেডিসিন বা তোমাদের ডাক্তার যাই হোক যেটা আছে তোমরা সেভাবে ট্রিটমেন্ট নাও, সেই অন্য একটা জেলা থেকে ঢাকায় আসা আসলে পসিবল না। সো ওই জিনটা নাকি চলে গেছে, আমি শুনছিলাম, মানে সে যখন শুনছে যে না আসলে এখানে এসে তাকে কিওর করা পসিবল না, সে চলে গেছে। এটা একটা ঘটনা ছিল যেটা খুব ইন্টারেস্টিং ছিল এই জিন্নাতের সাথে। আরেকটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমি আপুর এক জিনকে বললাম, আপু যে বাবুটা, আপুকে আমি রুকিয়ে করতেছি, বাবু ছিল হচ্ছে অন্য একটা এলাকার একটা পার্কে ঘুরছিল বাবুকে নিয়ে, বাবুর কান্না থামানোর জন্য অন্য কেউ নিয়ে গিয়েছিল। তো সেখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আপু জিন্নাকে বললাম ঠিক আছে তুমি চলে যাও শরীর ছেড়ে। সে যাওয়ার সাথে সাথেই জাস্ট 15 সেকেন্ডের মাথায় ফোন আসলো, বললো বাচ্চা খুব কান্না করছে। বাচ্চা কান্না করবে কেন? আমি বুঝলাম যে না, শয়তানটা এখান থেকে ওখানে চলে গিয়েছে, এক্স্যাক্টলি জিন্নাতটা। সো আমি বললাম যে আমি আবার আমার প্রসেস মেনটেন করলাম, আর জিন্নাতটা আসলো, আমি বললাম কি হলো তুমি গেলে না কেন শরীর ছেড়ে? বললো তুমি তো এই শরীর ছেড়ে যেতে বলেছো, ওখানে তো আমাকে মানা করোনি। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। যাক, যেটাই হোক, ওই আপুর জন্য একটু দোয়া করবেন, বিকজ হি ইজ সো পায়াস। ইভেন আমরা জানার পরও যে এই জাদুটা ছিল হচ্ছে যে ওনার শাশুড়ি করেছেন, এতটুকু শিওর হওয়া গিয়েছিল, এবং সেটা ছিল হচ্ছে ওনাদের পাকঘরের একটা কর্নারে। বাট এটা আমাদের জন্য ইম্পসিবল ছিল এটাকে তোলা। ইভেন এই ক্ষেত্রে আপু ওনার গ্রামে যাওয়ার পর বেশ কিছু ডেঞ্জারাস ঘটনা ঘটে গিয়েছে। একটা ডেঞ্জারাস ঘটনা হচ্ছে উনি যখন ঘুমাতে যাচ্ছিলেন, ওনার খাটের উপর সরাসরি সাপ চলে আসছিল, স্নেক, ব্ল্যাক স্নেক, এবং পরবর্তী সেটাকে মেরে ফেলতে হয়েছে। এবং উনি যখনই নামাজে দাঁড়াতেন, একটা বড় ইঁদুর ওনার পায়ের উপরে এসে লাফ দিয়ে পড়তো। এগুলো উনি এখনো ফেস করছেন। সে আপুর জন্য অনেক অনেক শুভকামনা। আপু যে এখানেই আছেন যেন ভালো থাকেন, এটাই প্রত্যাশা করি। অবশ্যই। and you are doing a very great job and holy job, আশা করি keep doing good. তবে অনেকের কিছু ঘটনা রয়েছে, সেগুলো একটু আমি শেয়ার করতে চাই, তারপর আমাদের অতিথিদের কাছে আবার আসবো। নুসরাত আক্তার নোভা তিনি একটি ঘটনা শেয়ার করেছেন, বলছেন এটি ঘটেছিল আমার পাশের বাড়ির এক আপুর সাথে। তিনি খুব ধার্মিক একজন মানুষ ছিলেন, প্রতিদিন ফজরের নামাজ পড়ার জন্য খুব সকালে উঠতেন। তো প্রতিদিনের মতো একদিন সকালে ঘুম থেকে ওঠেন, কিন্তু সেদিন ভুলবশত ফজরের আজানের প্রায় আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠেন। ওঠার পরে তিনি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে নামাজের প্রস্তুতি নেবেন। ঠিক সেই সময় কোনো কারণে তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। জানালার কিছু দূরে একটি কলেজ ছিল। তিনি দেখলেন কলেজের মাঠে কিছু বাচ্চা খেলাধুলা করছে। এই সময় বাচ্চাদের খেলতে দেখে উনি একটু ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখলেন বাচ্চাগুলো মারামারি করতে লাগলো। একটু পরে সবগুলো বাচ্চা ওনার দিকে তাকালো। পরে তিনি যা দেখলেন তা দেখে তার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাওয়ার অবস্থা। তিনি দেখলেন বাচ্চাগুলোর চোখ আগুনের মতো লাল হয়ে জ্বলছে এবং চেহারা
একদম বিকট, সাথে সাথে তিনি বেহুঁশ হয়ে যান এবং পরের দিন হুঁশ আসার পরে সবাইকে তিনি ঘটনা খুলে বলেন। তিনি এখনো বেঁচে আছেন, কিন্তু মাঝে মাঝেই 2-3 দিনের জন্য তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। নোভা, ধন্যবাদ। খুব ছোট্ট করে যে ঘটনাটা আপনি লিখে পাঠিয়েছেন, সত্যি এটি যারা সকালবেলা ফজরের নামাজ পড়তে ওঠেন তারা কিন্তু এটির সঙ্গে রিলেট করতে পারবেন। এবং আপনি যেটা বলছিলেন, কলেজে ঠিক ফজরের নামাজের সময় কোনো বাচ্চা, এত ছোট ছোট বাচ্চার স্বাভাবিকভাবে আসলে খেলার কথা নয়। অসংখ্য ধন্যবাদ নোভা আপনাকে। শাহিন আলম তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম অরণ্য ভাই। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের চোখে দেখা একটা ভয়ঙ্কর ঘটনা। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমি বর্তমানে নরসিংদীর কোন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। সেখানে আমাকে ডে নাইট শিফট ডিউটি করতে হয়। মূলত আমি টেক্সটাইল মেকানিক্যালে চাকরি করি। তো একদিন আমার রাতে ডিউটি পড়ে। তার আগে একটা কথা বলে রাখি, এখানে শুধু কারেন্ট দিয়ে ফ্যাক্টরি চলে, জেনারেটরের কোনো ব্যবস্থা নেই। তো একদিন আমি যখন রাতে ডিউটি করছিলাম, হঠাৎ করে রাত 12:30 নাগাদ কারেন্ট চলে যায়। সেখানে কারেন্ট না থাকলে ভেতরের সবাই বাইরে বেরিয়ে চায়ের দোকানে চা খেতে চলে যায়। সেখানে আবার দিনরাত 24 ঘন্টা চায়ের দোকান খোলা থাকে। সেদিন আমি বাইরে কোথাও না গিয়ে গেটের কাছেই বসেছিলাম। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখতে পেলাম ফ্যাক্টরির ভিতরে বেশ ভালো আলো দেখা যাচ্ছে। আমি ভাবলাম হয়তো বা কারেন্ট চলে এসেছে। পিছন ফিরে তাকাতেই যা দেখলাম, সেখানে আমি দেখি 7 থেকে 8 ফিট লম্বা একটি সাদা কাপড় পরা মানুষের মতো কিছু একটা হাঁটা চলা করছে। আর তার আলোতেই চারিদিক আলোকিত হয়ে পড়েছিল। ভিতরে পুরো কারখানাটা, আর সেই অদ্ভুত অবয়বটার কোনো মাথা ছিল না। তার চোখ দুটো ছিল বুকের মধ্যে। তখন আমি অবয়বটাকে দেখে খুব ভয় পাই, ভয়ে সেন্সলেস হয়ে যাই। কিন্তু যখন আমার হুঁশ হয় তখন আমি দেখি আমি আমার নিজের বাসায় আছি। কিন্তু পরের দিন সবাই আমাকে প্রশ্ন করে, কাল রাতে তোমার কি হয়েছিল? তখন আমি পুরো ঘটনাটা শেয়ার করি। তখন আমাদের মধ্যে কেউ কেউ বলে, ওই অবয়বটা নাকি মাঝে মাঝে কারেন্ট চলে গেলে ফ্লোরে হাঁটাহাঁটি করে, কিন্তু কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। ওই অবয়বটাকে নাকি আরো অনেকে দেখেছিলেন। এই ছিল আমার ঘটনা। পড়ে শোনালে খুশি হব। শাহিন আলম, প্রথমত আপনাকে ধন্যবাদ তাবিজ অনুষ্ঠানে লিখবার জন্য। দ্বিতীয়ত আপনি যেই কাজ করছেন সেই কাজে যাতে আপনার অনেক উন্নতি হয় সেই প্রার্থনা করি। মন দিয়ে কাজ করুন যাতে আপনি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সবার জন্য একজন গর্বের মানুষ হতে পারেন। আর যে ঘটনাটি লিখে পাঠিয়েছেন সেখান থেকে আপনি ভালো থাকবেন এবং প্রত্যেকেই যাতে ভালো থাকেন সেটার জন্য শুভকামনা জানাই। তানভীর আহমেদ মালেক, তার একটি ঘটনা এই মুহূর্তে আমি একটু শেয়ার করতে চাইব। তারপরে আমাদের অতিথির কাছে যাব, আসাদ ভাইয়ের কাছে যাব। তার ঘটনা রয়েছে, সেগুলো আমরা শুনবো। 12:11 এই মুহূর্তে স্টুডিও ঘুরতে সময়। যারা শুনছেন ক্যাপিটাল FM 94.8 শনিবারের বিশেষ আয়োজন। আজকে ফেসবুকে যারা কানেক্টেড আছেন, প্রবাসী বন্ধুদের কথা বলছিলাম, যারা অনেক দূর থেকে আমাদেরকে শোনেন, তাদের ভালোবাসা আমাদের জন্য রয়েছে আমরা জানি। এবং অনেকে বলছেন কিভাবে শুনবো। ফেসবুকে আমাদের লিসেন লাইভ অপশন আছে, সেখান থেকে শুনতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে radiocapital.fm, সেখান থেকে শুনতে পারেন। এর চেয়ে সহজ হচ্ছে অ্যাপ ডাউনলোড করে নেওয়া। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো সময় আপনি বসে শুয়ে হাঁটতে হাঁটতে যে কোনো জায়গায় শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই আমাদের প্রোগ্রাম শুনতে পারবেন। সবগুলো প্রোগ্রাম আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের রেডিও ক্যাপিটাল FM এর যেই অফিসিয়াল অ্যাপটি রয়েছে। এবং যারা শেয়ার করছেন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, মিজান ভাই, মিজান এমডি মিজান, বাঁধন ইসলাম বাঁধন, শূন্য আকাশে ক্লান্ত প্রতীক তিনি রয়েছেন, রিজওয়ান তুষার রয়েছেন সঙ্গে, তিনি শেয়ার করছেন। সেই সঙ্গে আরো অনেক অনেক বন্ধু রয়েছেন, ফয়সাল বাপ্পি রয়েছেন, আরো অনেক অনেক বন্ধু। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তানভীর আহমেদ মালেক বলছেন, আমি তানভীর আহমেদ মালেক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে একটা সত্য ঘটনা শেয়ার করতে চাই। আমরা বিশ্বাস করি যে ঘটনাগুলো এখানে আসে সেটা সত্যই হয়, হয়তো সেটা আপনার সাথে, নয়তো কারোর সাথে, নয়তো অন্য কারোর সাথে। এটা ছিল 2015 সালের এক বৈশাখের রাতের কথা। আমাদের গ্রামের পাশের একজন চাষি আমির আলী জমি মেয়াদি নিয়ে চাষ করত।
বৈশাখ মাসে ইরি বড় মৌসুমে আমাদের এলাকাতে ধান কাটা শুরু হয়। আমির আলীর যেদিন ধান কাটে সারাদিন প্রচন্ড রোদ ছিল, কিন্তু সন্ধ্যার আগে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয় এবং পথের অবস্থা ভালো না থাকায় ধান বাড়িতে নিতে পারে না। তাই আমির আলী ভাবে যদি রাতে ধান চুরি হয়, তাই তিনি রাতে খাওয়া দাওয়া শেষ করে ধান খেতে বিছানা করে ধান পাহারা দিতে শুরু করেন। তো রাতে বেশ ভালো জ্যোৎস্না ছিল, উনি কাঁথা গায়ে গভীর ঘুমে। হঠাৎ উনি শুনতে পেলেন কেউ চাপা কণ্ঠে তার নাম ধরে ডাকছে। ঘুম ভেঙে উনি চারিদিকে হঠাৎ তাকিয়ান এবং তার চোখে পড়ে বেশ 5-6 বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে। আমির আলী অবাক, কি ব্যাপার, এই বাচ্চা আমার নাম ধরে ডাকছে কেন? বাচ্চাটা ওনার কাছে আসে। আমির আলী জিজ্ঞেস করে কি? ও বাচ্চাটা কাছে আসে, বাম হাত দিয়ে জোরে একটা চড় মারে ডান গালে। আমির আলী দেরি না করে দ্রুত দৌড়ে গিয়ে সামনের একটা ডিপ মেশিনের ঘরে চলে যায়। ওই ঘরে সুফিয়ান নামে একটা ছেলে জমি জমায় পানি দেয় সুবাদে ওই ঘরেই থাকতো। সে ডাকাডাকিতে দরজা খুলে দেয়। আমির আলী তখনই জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন ওনার গালে একটা চরের দাগ দেখা যায়, যা ছিল শিশুদের হাতের ছাপ। পরবর্তীতে দাগের জায়গাতে অনেক পচন ধরে এবং লোকটার গালে এখনো সেই দাগটা বোঝা যায়। ঘটনাটি পরে শোনাবেন নিশ্চয়ই। আমরা ঘটনার পরে শুনিয়েছি। মালিক ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য। আসাদ ভাইয়ের কাছে একটু আসতে চাই, অনেক ঘটনা রয়েছে বাকি, সেগুলো শুনবো। তবে আসাদ ভাইয়ের ঘটনাটা শুনে তারপর আবার একটু ফিরে আসবো আমরা। আসাদ ভাই। ধন্যবাদ ভাই। আসলে একটু আগে আব্দুল্লাহ ভাই যে ঘটনাটা বললেন, অ্যাকচুয়ালি যে কাটাকুটার যে ঘটনাটা, ওটা শুনে আমি একটু শকড। কারণ আমার নিজের পিঠ ফালি ফালি করে দিয়েছিল জিনেরা। অ্যাকচুয়ালি জিনেরা না কি আমি জানি না, বাট আমি আমার পিঠ জাস্ট মনে হয় যে ব্লেড দিয়ে পৌঁছালে যেরকম হয় ফালি ফালি করা, এরকম পেয়েছিলাম। যাই হোক, সেটা ডিফারেন্ট ম্যাটার। তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার এই ঘটনাগুলো শোনার জন্য এবং অ্যাপ্রিসিয়েট করার জন্য। অনেক অনেক থ্যাঙ্কস। এবং অর্ণ ভাই, আপনাকেও ধন্যবাদ আবারও। কারণ হচ্ছে এই ঘটনাগুলো বা এই কথাগুলো শেয়ার করতে পেরে নিজেকে একটু হালকা লাগছে। নিশ্চয়ই। আমি অ্যাকচুয়ালি এক ভাই লিখেছেন যে, যেটা আপনি কমেন্টসটা পড়েছেন যে ডার্ক ওয়েভ, এক্স্যাক্টলি ডার্ক ওয়েভ হোক আর যাই হোক, আমি পাওয়ার কানেকশন অফ করলাম, সেটাই আমার ব্যাটারি আমি রিমুভ করলাম। মানে কতটা ডার্ক ওয়েভ হতে পারে, যেখানে ল্যাপটপ বন্ধ করার পরে, পাওয়ার কানেকশন ডিসকানেক্ট করার পরে, ব্যাটারি খোলার পরেও যদি সেই ডার্ক ওয়েভ কাজ করে, তাহলে সেটা নিয়ে আমারও আসলে কিছু বলার নেই। সেটাই, এক্স্যাক্টলি আমি ওই সময় যেহেতু রাতের বেলা কাজ করতাম, মাঝে মাঝে রাতের বেলা উঠে ছাদে যেতাম। ঠিক 3টা থেকে মানে 2:30 থেকে 3:30 এরকম কোনো একটা টাইমে আমি যখন যেতাম, তখন আমি দেখতাম যে পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম একটা বা একটু কোনাকুনি আর একটু কোনাকুনি একটা আলোর বল যাচ্ছে মাথার উপর দিয়ে, এক্স্যাক্টলি আমার মাথার উপর দিয়ে, কিন্তু এটা কিছু দূর যেয়ে আবার নাই হয়ে যেত। একটা জিনিস হচ্ছে, রাত্রেবেলা যখন আমার বাসাতে কেউ থাকতো না ওই সময়, আমি হালকা হালকা নকের আওয়াজ পেতাম। মানে 2 বার এরকম নক দিয়ে চলে যেত, আবার একটু পর আসতো দরজায়। জি, দরজায়, আমাদের মেইন গেটে। সো আমি যখন ফার্স্টবার শুনলাম, তখন ওয়েট করতেছিলাম যে এরপরে আবার কেউ দ্বিতীয়বার নক করে কি না। কিন্তু এক্স্যাক্টলি দ্বিতীয়বার ওই সময়ের সাথে সাথে কেউ নক করেনি। তো কিছু সময় পর আমি যখন অন্য কাজে বিজি, তখনই আবার নক। এরকম যখন হলো, আমি দৌড়ে গেলাম যে কে করতেছে। এরকম আরো 2-1 বার হলো যে নক আবার থেমে যাচ্ছে, নক আবার থেমে যাচ্ছে, কেউ নাই। এক্স্যাক্টলি একদম নো ওয়ান, সিঁড়ি অন্ধকার, কোনো পায়ের শব্দ নাই, কোনো কিছু নাই। মানে কেউ যে নক করে দুষ্টুমি করে চলে যাবে, হ্যাঁ, সেটারও কোনো ওয়ে নাই। এক্স্যাক্টলি আমরা টপ ফ্লোরে থাকতাম তখন। হ্যাঁ, তো এটা আসলে পসিবল ছিল না। আমার যেই মানে আগের যে ইয়েটা, যে হ্যাঁ আমি এদেরকে ফেস করবো বা করবো, এদের কোনো এক্সিস্টেন্ট নাই, মানে আস্তে আস্তে না এই জিনিসটা একটু একটু করে কমছে।
কারণ হচ্ছে ওই নকের ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ ইঁদুর শব্দ করতে পারে বা এই জাতীয় কিছু শব্দ করতে পারে, বাট এইভাবে কেন? এটা এক্স্যাক্টলি ডোর নকের মতো, আপনি জাস্ট টোকা দেওয়ার মতো যে সাউন্ড, এটা ইঁদুর এভাবে করবে বা আমি গেলাম ইয়ে হয়ে যাবে, এটা পসিবল না। এক রাতে আমি ছাদে ছিলাম, হঠাৎ করে মানে ছাদের কোণা দিয়ে পুরনো টাইপসের বাড়ি ছিল, ছাদের কোণা দিয়ে একটা বট গাছের মতো গজিয়েছিল, বেশ 1.5 হাত 2 হাতের মতো হয়েছিল এবং শেকড়টাও বেশ শক্ত। আর আমাদের ছাদে, অন্য ছাদ থেকে আমাদের ছাদে আসাটা পসিবল ছিল না ওরকম যে কেউ এসে বট গাছটা উপড়ে ফেলে যাবে। আর ছাদের চাবি বা ছাদে মানে ঢোকার ইয়েটা আমার কাছেই ছিল শুধু। আমি রাতের বেলা কাজ করেছি, ছাদে উঠেছি, মানে বটগাছ যে জিনিস সেই জিনিসই আছে। সকালবেলাতে ফজরের পর আমি যখন গেলাম দেখলাম যে বটগাছটা উপড়ানো এবং সেটা ছিল ছাদের কোণায়, সেটা ছাদের প্রায় মাঝামাঝি তে এসে পড়ে আছে। মানে আমাকে বাদ দিয়ে বা আমাকে ক্রস করে চাবি ছাড়া কেউ উঠবে, এটা ইম্পসিবল, টোটালি ইম্পসিবল, মানে এটা সম্ভবই না। কিন্তু তারপরেও এইরকম ঘটনাটা ঘটলো। যাই হোক, এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি খুব একটা বেশি পাত্তা দিই নাই, কারণ ততক্ষণে আপনার আশেপাশের আরো নানা শব্দ, এটা সেটা, এগুলোর সাথে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম। তো এর মধ্যে একটা নাটকের পারপাসে আমরা মুন্সিগঞ্জে গিয়েছিলাম। তো নিজের সাহস বাড়ানোর জন্য যেখানে গিয়েছিলাম, যেটা পাশে ছিল হচ্ছে শ্মশানে 3 রাত থেকেছি, জাস্ট মানে কোনো কিছু হবে না, এটা হবে না, সাহস বৃদ্ধি হওয়ার, প্লাস আমার ফ্রেন্ড সার্কেল ছিল বা যারা ছিল নাটকের সাথে, তো তাদেরকেও ইয়ে করেছিলাম যে না, এখানে কোনো কিছু নাই। তো মূল ঘটনাটা আমার লাইফে শুরু হয় আরো 2 থেকে 3 বছর পর। আচ্ছা, আমি বিয়ে করি। বিয়ে করার পরে একদিন হঠাৎ করে আমার ওয়াইফ বাইরে থেকে দুপুরবেলা আসলো, এসে বিছানার মধ্যে পড়ে গেল। ঘটনা কি হয়েছে? তো সে বলল যে মানে তার খুব অস্থির লাগছে, খুব খারাপ লাগছে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, অস্থির লাগতে পারে, খারাপ লাগতেই পারে, এটা অসম্ভব বা অবাস্তব কোনো জিনিস না। কারণ যে পরিমাণ রোদ পড়ে, রোদের মধ্যে হয়তো কিছু দূর হেঁটে এসেছে, স্বাভাবিকভাবে পানি শূন্যতা কিংবা মাথা ঘুরানো একটু হতেই পারে, বমি লাগতেই পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম হতেই পারে। তাই বললাম যে ঠিক আছে, পানি খাও। তো সে পানি খেতে চাইলো না, বললো যে ঠিক ঘরের একটা কোণার দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছিল উপরের দিকে, যে ওখানে একজন বসে আছে, আমাকে পানি খেতে দিবে না। বললাম যে কে বসে আছে? কই না, কেউ না। বলে না, ওখানে বসে আছে একজন, সে আমাকে পানি খেতে দিবে না, সে আমাকে ইয়ে করবে না। তো আমি তখন মানে প্যারানরমালের সাথে কিছুটা ইনভলভ, বাট এইভাবে জিন আসবে, এইভাবে জিন এসে ঘরের কোণার মধ্যে কাউকে পানি খেতে দিবে না, অ্যাকচুয়ালি এটা বিশ্বাস করার মতো জায়গায় আমি তখনও ছিলাম না। আমি খুব একটা ইয়ে করে বললাম আচ্ছা ঠিক আছে, ঘরে কোণার মধ্যে যে আছে তারে থাপ্পড় মারবো, লাথি মারবো, মানে একটা ইয়ে করে, যাতে সে হইতে পারে সে একটা মেন্টালি একটা শকের মধ্যে আছে, বাইরে থেকে আসছে, এটা জাস্ট একটা ফান করে যাতে এই জিনিসটা কাটানো সম্ভব হয়, সেই জিনিসটা ট্রাই করছিলাম। তো যখন বললাম যে থাপ্পড় মারবো, খুশি মারবো, এই করবো, বলে না এরকম করো না, ও তোমারে মারবে, ও তোমার উপর ক্ষেপে আছে। তো এরকম যখন করতেছে, ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, যখন এরকম করতেছে তার মেন্টাল শান্তির জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়লাম। ওমা, ও আচ্ছা না, এর আগে দিয়ে আমি তার এই জোর করে পানি খাওয়ানোর চেষ্টা করলাম, অল্প একটু মুখের মধ্যে দিল, সাথে সাথে গড়গড় করে বমি করে সব ফেলে দিছে। আচ্ছা, সাথে পেটের ভিতর যা আছে সবও ফেলে দিয়েছে, ফেলে আবার ইয়ে করেছে, না ও খাইতে দিবেন। এরপরে তার শ্বাসকষ্টের মতো শুরু হয়েছে। তো আচ্ছা ঠিক আছে, তারপরে তার মানসিক শান্তির জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে রাখো। তো আমি সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এগুলো আমি পড়ে তারে ফু দিলাম। মানে ফু দিতে মানে ফু দেই নাই, জাস্ট এগুলো পড়লাম, পড়তে দেখলাম যে সে অজ্ঞান হয়ে গেছে। জাস্ট 2 থেকে 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মতো অজ্ঞান ছিল। তারপর উঠছে, সে একদম ফ্রেশ, কোনো প্রবলেম নাই তার, না তার মাথা ঘুরানো, না তার বমি, না আদার্স কোনো কিছু, এরকম কোনো কিছু নাই।
তো এর মধ্যে বিয়ে করছি, জব করতে হবে, জবের জন্য একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করলাম, ডেফিনেটলি ফ্রিল্যান্সিং টাইপস, কারণ ওই কাজটাই আমি করতাম, সো এটাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং অ্যাজ ইউজুয়াল ফ্রিল্যান্সারদের মতো আমাদেরও জব হচ্ছে গিয়ে নাইটে, রাত্রিবেলা। তো রাত্রিবেলা আমি যখন বাসা থেকে বের হই অলমোস্ট আপনার 7টা 7:30 বাজে, এবং বাসাতে যখন ফিরি তখন সকাল 6টা এরকম, আনুমানিক এরকম একটা সময় হয়ে যায় কম বেশি। তো কিছুদিন ধরে আমি দেখলাম যে আমার ওয়াইফের আচরণ একটু ডিফারেন্ট কিছু হয়ে যাচ্ছে, একটু কেমন জানি, মানে সব ঠিক আছে কিন্তু তারপরে যেন কিছু ঠিক নাই, কোনো কিছুতে খুঁত পাচ্ছি না, কিন্তু তারপরে মনে হচ্ছে বড় ধরনের কোনো একটা গ্যাপ রয়েছে। ওকে, ঠিক আছে, এটা হতে পারে যে আমি হয়তো নিজের থিঙ্কিং এর প্রবলেম, এটা আমি করে জাস্ট ঠিক আছে দেখি। একটাতে আমার মানে অফিস ছিল না, তো ছুটি ছিল, তো আমি বাসাতে থাকার পরে আমি কাজ করছিলাম। জাস্ট আপনারা ভালো করেই বুঝবেন যারা নাইটে কাজ করেন, যে একবার কাজ করা শুরু করলে ভাই রাতে আর ঘুম আসে না। সো যতই আমার ছুটি থাকুক না কেন, রাত্রিবেলা ঘুম ইজ ইম্পসিবল। কিন্তু এখনো রাত্রিবেলা ঘুমের অভ্যাসটা এখনো ঠিক মতো গড়ে তুলতে পারিনি। তো কিন্তু আমার ওয়াইফ ঘুমিয়ে আছে, কিন্তু সে বিড়বিড় করে কিছু একটা বলতেছে। আমি কম্পিউটার নিয়ে বসেছিলাম, মেবি মুভি দেখছিলাম ওর সামথিং এলস, ঠিক স্মরণে নেই। তো সে যখন বিড়বিড় করে বলতেছিল, আমি তার কানের পাশে আসলাম, মুখের পাশে আসলাম, যে আসলে কি বলতেছে, কান পাইতে থাকার কি যাকে বলে। সে বলতেছে যে 11টা ছোট বাচ্চা, কালো বাচ্চা ঘরের ভিতর ঢুকতেছে, কোকড়া এটা সেটা। তো আমি আবার বুঝলাম যে সে হয়তো স্বপ্ন দেখতেছে। তো দুষ্টামির ছলে তাকে বললাম, মানে স্বপ্নের মধ্যে আসলে জাস্ট এটা আসলে আপনারা নিজেরাও বুঝবেন, ঘরের মধ্যে এরকম যদি কেউ করতে থাকে তখন তার সাথে একটা ফাইজলামি করার মতো একটা ভূত বা জিন মাথার মধ্যে বা ঘাড়ে নাড়াচাড়া দিয়ে ওঠে। এক্স্যাক্টলি ওইটাই হয়েছিল, যে তাহলে বললাম যে ও আচ্ছা, তাহলে তুমি জিন দেখতেছো, জিন আসছে 11টা জিন, ঠিক আছে, তাদেরকে এটা করতে বলো, এটা করতে বলো। হঠাৎ করে মানে এরকম ফান করতেছে, হঠাৎ করে দেখলাম যে তার চোখ খুলে গেছে, বড় বড় করে চোখ তুলে তাকালো, চোখ মেলে তাকালো, বলে যে মানে অন্যরকম গলায় বলো, তুই কি কখনো জিন দেখছিস, তুই কি কখনো জিন চিনিস? দেখলে আমার স্ত্রী কখনো আমার সাথে এইভাবে কথা বলেন না, কিন্তু তার টোনটা ছিল ডিফারেন্ট, তার বলার স্টাইলটা ছিল ডিফারেন্ট, এবং তার তাকানো ছিল ভয়ঙ্কর, জাস্ট ভয়ঙ্কর। তো এক্স্যাক্টলি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, হইতে পারে যে আমি তার ঘুম ভাঙাইছি, ঘুমের মধ্যে হয়তো সে ফিল করছে সে আমার সাথে হয়তো পাল্টা মজা নিচ্ছে। তো চিন্তা ভাবনা করছি, কিন্তু খুব বেশি দূর আগাইতে দিন যে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং অন। তো তারপর সে যেটা বললো সেটা হচ্ছে কি, তুই আমার সামনে থেকে সর। আচ্ছা সরলাম, সে দেখলাম উঠে ওযু করলো, নামাজ পড়লো, কোরআন শরীফ পড়তেছে, এবং এইভাবে আমি তাকে ইবাদত করতে বা করতে আমি আগে কখনো দেখি নাই। এবং এর মাঝখানে কি করলো, যে একটা গ্লাসে কি জানি পড়ে পানিতে ফু দিয়ে পানিটা আবার আমার গায়ে ছিটায় মারছে। আমি পুরো স্টাকড, আমি মানে জাস্ট ইমাজিনও করতে পারি না যে এটা কি হচ্ছে। তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমি নিজে ভয় পেয়ে সোজা গেলাম, উজু টুজু করে আসছি, সে আল্লাহ যা হওয়ার হবে, যদি কোনো কিছু করে উজু করলে নিশ্চয়ই কিছু প্রোটেকশন পাওয়া যাবে। তো দেখলাম যে না, এরপরে আস্তে আস্তে যখন নামাজ টামাজ পড়লো, তারপরে জিনটা একটু শান্ত স্বরে বললো যে এরকম করে কথা বলিস না, এটা সেটা হাবি যাবি, আমরা তোরে কিছু বললাম না, আর কিন্তু খবরদার আমাদের সাথে বেয়াদবি করবি। ঠিক আছে বাবা, জাগা জিনের মানে এই হচ্ছে কি, এইভাবে জিনের সাথে ফার্স্ট কথা বলা।
যাই হোক, এই পারপাসে এই ঘটনার পরবর্তীতে অসংখ্য ঘটনা ঘটে গেছে, অসংখ্য ঘটনা। মানে আমার স্ত্রী মানে পরবর্তীতে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনের ঘটনা ঘটা শুরু করলো, এমনকি আমার সাথেও। আমার বলে আমি বলি, একবার আমি এক কবিরাজের কাছে গেলাম। কবিরাজ কিংবা জিনওয়ালা, সে তার নিজের জিন আছে, জিন পালে কিংবা জিন তাকে পালে, দুইটার মধ্যে একটা। যাই হোক, তো সে কি করলো, রুম অন্ধকার, অনেক মানে বেশ কিছুজন মানুষ আছে, তো জাস্ট টিনের ঘর ছিল, জাস্ট এক কোণার মধ্যে একটা চেয়ার পাতা, ওইখানে জিন এসে বসবে, আর যে লোক জিন ডাকে সে আমাদের সাথে এসে বসা, ওদিকে জিন। তো সে জিনরে ডাকলো, ধুম 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 শব্দ করে জিন আসছে। যাই হোক, আমি কিন্তু অবিশ্বাস করা তখনও ছাড়ি নাই, এমনকি এখনো ছাড়ি না। তো জিন আসছে, আমি তো জানি যে এগুলো কি পরিমাণ ফেক হতে পারে। তো এটা সেটা একজন এসে বলতেছে যে আমার ছেলেটার খুব বিপদ। তো বলল যে তোর ছেলের বিপদ, এখন কিছু করেন। এখন বলে যে তোর ছেলের বিপদ মানে তোর ছেলে তো জেলে। বলে জি, বলে তোর ছেলে সৌদি আরবে আছে। মানে মহিলা বলল জি হুজুর, আমি একটু টাস্কিত। আচ্ছা। তারপর ভাবলাম যে আচ্ছা, এটা ফেক হইতে পারে, এটা বানানো হইতে পারে, কিংবা কোনোভাবে খোঁজ খবর নিতে পারে। তো আমি আরেকজনের জানি, আরেকজন সাথে ছিল, তার ব্যাপারে দু একটা কথা বললো, আমি দেখলাম যে অদ্ভুতভাবে মিলে যায়। তো তাকে টেস্ট করার জন্য আমি বললাম যে হুজুর, আপনি আমার একটু ফু দিয়ে দেন। আচ্ছা। তো বললো যে ঠিক আছে, তুই টিনের ঘরের বাইরে দাঁড়া। আমি টিনের ঘরের বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে বেশ প্রায় আপনার 5-6 হাত দূরে দাঁড়িয়েছিলাম। সে জাস্ট টিনের উপর থেকে এমন একটা ফু দিল, মানে হচ্ছে গিয়ে প্রচন্ড জোরে ফু, যে আমি যে ছিলাম যে ওই যে সিন্দাবাদ কিংবা আলিফ লাইনের মধ্যে উড়ে যায় নাই, কিন্তু আমার মাথার চুল এলোমেলো হয়ে গেছিল, এবং ফুয়ের মধ্যে একটা সুগন্ধ ছিল, অনেকটা খুব মানে মিষ্টি জর্দা খেলে কিংবা আপনার কস্তুরি টাইপসের গন্ধ, এরকম একটা ঘ্রাণ ছিল তার ফুয়ের মধ্যে। এই দিন গেল একটা। তো আচ্ছা, তারপরে মানে অনেকেই দেখি যে অনেকেই মানে বলতেছিল যে যাওয়ার সময় এই হুজুরের কাছে বল যে হুজুর যেন একটু প্রোটেকশন দিয়ে নিয়ে যায়, কেউ যেন ক্ষতি করতে না পারে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো বললাম তাকে যে হুজুরে আমরা একা একা যাবো, তো এখন কি করা যায়, আপনি একটু আচ্ছা ঠিক আছে তোরা যা। আসতেছিলাম, দেখলাম যে পিছনে একটা কুকুর, এবং প্রায় পুরো রাস্তা কুকুর আমাদের পিছনে পিছনে আসতেছিল। আচ্ছা। আসলে কি আর বলবো, অ্যাকচুয়ালি আমার নিজেরও প্রায় সময় এগুলো বিশ্বাস হয় না, সেটাই। কিন্তু তারপরেও যা যা চোখের সামনে ঘটনাগুলো দেখে তো যা যা চোখের সামনে ঘুরতে দেখেছি, সেগুলোকে অবিশ্বাস করার কোনো ওয়ে থাকে না। নিশ্চয়ই। তারপর আরেকবার হুজুরের কাছে গিয়েছিলাম, সেইবার হুজুরের হাত ধরেছিল, মানে জিনের হাত ধরেছিল। এক্স্যাক্টলি তাকে বললাম যে আমি তো আপনার কাছে আসছি, ঠিক আছে, তো আমি আপনার সাথে মুসাফা করতে চাই। আমার এক্স্যাক্টলি যে তখনও বিশ্বাস ছিল না যে আচ্ছা এটা কোনো মেশিন দিয়ে ফু দিতে পারে, বা সামথিং কুকুর পিছনে আসছিল বা কুকুর ছিল, এটা হয়তো মনের ভুল হতে পারে, বা ইয়েতে কোনো কুকুর পিছনে আসতেছিল, কোইন্সিডেন্স হতে পারে। ওকে, তার সাথে হাত মিলাইতে বললে তো ফেক হলে তো জীবনে হাত মিলাতে পারবে, নিশ্চয়ই সে যে কোনোভাবেই হোক অ্যাভয়েড করবে। সেটাই, সে অ্যাভয়েড করেনি, সে হাত মিলাইলো, এবং তার যখন হাতগুলো ছিল অত্যন্ত লোমশ, জাস্ট আঙ্গুলের জাস্ট নিচের মানে ফুল আঙ্গুল না, আঙ্গুল পুরোটা না, আঙ্গুল ধরেন 3 ভাগের 1 ভাগ কিংবা 1.5 ভাগ এরকম। আর হচ্ছে গিয়ে জাস্ট আপনি একটা বেলুনকে পানি দিয়ে ভরে যদি আপনি রাখেন যেরকম নরম হবে, সেরকম নরম, সেই রকম নরম। বুঝতে পেরেছি।
না, অদ্ভুত আসলে কিছু বিষয় থাকে আমরা যখন বলি এবং বলার পরে আমাদের যে অভিব্যক্তিগুলো হয় অনেকের কাছেই সেটাকে খুব সাধারণ, খুবই একেবারে ইজি গোয়িং কোনো একটা স্টোরি বলে মনে হতে পারে। আসলে স্টোরি তো যখন আমরা কাউকে বলি সেই ঘটনা, সেটি তখনকার সেই মানুষটির কাছে অবশ্যই একটি ঘটনা, কিন্তু যখন সেই ঘটনাটি ঘটেছিল সেটি তখন বাস্তব ছিল এবং সেই বাস্তব অনুভূতিটাকে আমরা সবসময় শ্রদ্ধা করি। আমরা সবসময় বিশ্বাস করি যে এই ঘটনা আপনার সাথে ঘটেছে কিংবা অন্য কারোর সঙ্গে ঘটেছে, আমার সাথেও ঘটতে পারে, যে কারোর সঙ্গেই সেটা আসলে হতে পারে। যেরকম আমাদের অনেক অনেক বন্ধু রয়েছেন, তারা তাদের ঘটনা লিখে পাঠান সবসময়, সেরকমই কিছু বন্ধু রয়েছেন, তাদের কিছু ঘটনা এই মুহূর্তে শেয়ার করতে চাই। থ্যাংক ইউ আসাদ ভাই আপনাকে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষের ঘন্টার মাঝপথে চলে এসেছি। কয়েকটা ছোট্ট ঘটনা একটু আমি শেয়ার করব, তবে তার আগে যারা শেয়ার করছেন আজকের এই পোস্ট তাদেরকে অনেক ধন্যবাদ। নিকোটিনের ধোঁয়া, মিন্তা তিনি শেয়ার করেছেন, বাঁধন রয়েছেন, আনান মাহিম রয়েছেন, সেই সঙ্গে মিজান এমডি মিজান রয়েছেন, শূন্য আকাশে ক্লান্ত পথিক তিনি শেয়ার করেছেন, রিজওয়ান রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন ফয়সাল বাপ্পি, জুনায়েদ খান, দিগন্তের সেই আমি, আশরাফুল শেখ সহ আরো অনেক অনেক বন্ধু রয়েছেন যারা শেয়ার করছেন। অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেককেই শেয়ার করতে হবে, অনেক বেশি কেন বলি, যাতে করে সবাই মিলে একসঙ্গে এই অনুষ্ঠানটা শুনতে পারেন। এবং আমাদের আর্কাইভ যেগুলো রয়েছে, আমাদের অনুষ্ঠানে আর্কাইভগুলো, সেগুলো আমরা ধীরে ধীরে আপনাকে পৌঁছে দেবো। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনারা পেয়ে যাবেন অনুষ্ঠানগুলো, তবে সেটা এত তাড়াতাড়ি পাবেন না, একটু সময় লাগবে সেখানে যেতে। সুতরাং লাইভ একসাথে শোনার যেই অনুভূতি সেটা আসলে অন্যরকম, আশা করি সেটা আপনি মিস করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে থাকবার জন্য। এমডি হাসান খান বলছেন, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো তা আজ থেকে 5 বছর আগের ঘটনা। আমি তখন ক্লাস 5-এ পড়তাম। আচ্ছা, আমি একদিন রাতের বেলা কোচিং থেকে আসার সময় একাই ছিলাম। তখন আমার বাসার সামনে লোক দেখতে পেলাম, কিন্তু এই লোকটাকে আমি আর কোনোদিন দেখিনি, তাই আমি একটু ভয় পেয়ে গেলাম। তখন আমি নিজেই বলেছি আমাকে তো ভয় পাওয়া যাবে না, তাই আমি আবার হাঁটতে লাগলাম। তখন এই লোকটাকে আর দেখতে পেলাম না। আমাদের এইখানে একটা শয়তানের চালা আছে, আমাকে ওইখান দিয়েই যেতে হবে এবং আমি ওই সময় ওই চালাটা এসে গেছে। তখন আমি আবার ওই লোকটাকে দেখতে পেলাম এবং আমার আবার ভয় লাগলো এবং এই লোকটাকে আমার পিছনে দেখেছিলাম, আমার আগে কেমন করে চলে আসলো। তখন আমি আরো বেশি ভয় পেয়ে যাই। তখন আমি যা দেখলাম, ওই লোকটা ফাঁসিতে ঝুলে পড়লো এবং আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এবং এই ঘটনাটি ছিল ভালুকা থেকে। ওকে, খুব ছোট্ট ঘটনা আপনি লিখে পাঠিয়েছেন হাসান খান, যাতে আপনি এরকম আর কোনো ঘটনার সম্মুখীন না হন সেই প্রার্থনা করি আপনার জন্য। আদিল শুভ লিখেছেন, কোত্থেকে আপনি লিখেছেন যদি একটু জানাতেন ভালো হতো, তবে সেটা না জানালেও চলবে, এমন কোনো বিষয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুভ, গাজীপুর কালীগঞ্জ থেকে। ঘটনাটি গত 17 সালের ঘটনা, মানে এটা হচ্ছে 2017 সালের ঘটনা। আমার নিজের সাথেই প্রচন্ড ব্যাডমিন্টন খেলার নেশা ছিল আমার। 2017 সালের একটা শীতের সন্ধ্যায় কাঁধে করে র্যাকেট, ব্যাট আর মোটরসাইকেল নিয়ে আমার নিজের এলাকা থেকে প্রায় 1 মাইল দূরে একা ব্যাডমিন্টন খেলতে চাই একটা বন্ধুদের এলাকায়, যেটা আমরাও সাধারণত করে থাকি। শুধুমাত্র যে আপনি যেখানে বলছেন গাজীপুর, সেখানে না, ঢাকা তো এটা হয়, মানে দেখা যায় যে ব্যাডমিন্টন খেলার জায়গা আমার এলাকায় না থাকলে আমার বন্ধুদের এলাকায় গিয়ে আমরা সেটা খেলে থাকি। এবং শীতের সময় ব্যাডমিন্টন খেলার প্রচলনটা আসলেই বেশি হয়, সব সময় সব জায়গাতে এটা হয়ে থাকে। সন্ধ্যা থেকেই বাইরে প্রচন্ড কুয়াশা ছিল। ব্যাডমিন্টন খেলতে খেলতে রাত প্রায় 12টা বাজে। তখন সবার থেকে বিদায় নিয়ে আমি রওনা দেই বাড়ির পথে। শীতের দিন, রাত 12টা মানে গভীর রাত। আসার পথে একটা বড় মহল্লা পড়ে, সেটা হিন্দুদের। যাওয়ার সময় খেয়াল করেছিলাম ওইখানেও ব্যাডমিন্টন কোর্ট আছে এবং ব্যাডমিন্টন খেলা হচ্ছে। আমার কিছু বন্ধু বান্ধব ছিল, দেখেছিলাম। তো আসার সময় খেয়াল করলাম যে কারা এখনো সেখানে ব্যাডমিন্টন খেলছে। আমি ভাবলাম আমিও আর একটা গেম খেলে যাই তাদের সাথে। এত রাত হয়ে গেল, এত কিছু না ভেবে মোটরসাইকেল ব্রেক করে রাস্তা থেকে সাইড করে তাদের বললাম, ভাই আমি একটা গেম খেলবো আপনাদের সাথে। তারা কেউ কোনো কথা না বলে তাদের রানিং গেম যেটা ছিল সেটা অফ করে আমাকে একটি কোড দিয়ে বিপরীত সাইডে 2 জন আর আমার সাথে 1 জন দিয়ে গেম শুরু করলো। গেমের মাঝে কেউ একবারের জন্য কথা বলছিল না।
পয়েন্ট হলে আঙুলের ইশারা দিয়ে দেখাতো, আর আউট হলে মুখ দিয়ে অনেক আওয়াজ করতো, একটি শব্দ করতো। আমি শুধু একাই কথা বলছিলাম। হঠাৎ কারেন্ট চলে গেল। সবকিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল। প্রায় 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকার পরে কোনো আওয়াজ, শব্দ, আলো না দেখতে পেয়ে আমি আমার পকেট থেকে মোবাইলটা বের করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে হাতের বাম দিকে দেখি কেউ নেই, ডান দিকেও কেউ নেই। সামনের দিকে ফ্ল্যাশ লাইটটা নিতেই আত্মাটা বের হয়ে যায়। তাকিয়ে দেখি একটি কালীর মূর্তি। কি করব না ভাবতে পেরে উল্টা দিকে একটি প্রচন্ড গতিতে দৌড় দেই। মোটরসাইকেলে বাড়ি ফেরার কথা ভুলে যাই এবং দৌড়ের মাঝে শক্ত একটা কিছুর সাথে মাথায় একটা বাড়ি খেয়ে আমি সেখানেই অজ্ঞান অবস্থায় পড়ে থাকি। আমার জ্ঞান ফেরার পর আমি ডান দিকে তাকাই, দেখি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা পাশে পড়ে আছে এবং ফ্ল্যাশের আলোর উপরের বিরাট বড় বট গাছটার পাতাগুলো দেখা যাচ্ছে। তখন বুঝতে পারলাম দৌড়ের সময় বট গাছের সাথে মাথায় বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছি। তখন খেয়াল হলো যে বট গাছটার থেকে একটু দূরেই বাইকটা রেখেছিলাম। 7-5 না ভেবে মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 2টা বাজে। এক দৌড়ে মোটরসাইকেলটায় উঠে বসি, পকেট থেকে চাবিটা বের করে মোটরসাইকেলে স্টার্ট দেই। সেলফ দিতে তাকিয়ে দেখি সেলফ দিচ্ছি, সেলফ আমি দিতেই থাকি কিন্তু গাড়ি কোনোভাবেই চালু হচ্ছে না। গাড়িটা নাড়া দিয়ে দেখি গাড়িতে ট্যাঙ্কি ভরা তেল, আবার সেলফ দেই, গাড়ি স্টার্ট হয় না। মনে হচ্ছে বটগাছটার মগ ডালে কেউ দাঁড়িয়ে সমস্ত গাছটার পাতা কেউ যেন জাঁকিয়ে জাঁকিয়ে নাড়াচ্ছে, আর বিদঘুটে কণ্ঠে কেউ যেন কাঁদছে। কিন্তু ঘুরে দেখার সাহসটা আমার ভেতরে ছিল না। এতটুকু সাহসও আমার ছিল না ডানে বামে ফ্ল্যাশ লাইটটা দিয়ে আবার চেক করে দেখার। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। বের করে দেখি বাসা থেকে কল, কিন্তু এ কি, রাত 3টা বাজে। আমার তো মনে হচ্ছিল মাত্র 10 মিনিট। আমি গাড়ি চালু করার চেষ্টা করছিলাম 1 ঘন্টা ধরে। গাড়ি চালু করার চেষ্টা চালাচ্ছি আমি এখনো। প্রচন্ড পরিমাণ ভয় পেতে শুরু করি এবং এবার কয়েকবার কিক দেওয়ার পর গাড়ি স্টার্ট হয়ে যায়। গাড়ি রাস্তা পর্যন্ত নিয়ে আসার পর গাড়ি আবার বন্ধ হয়ে যায় এবং আমি ভয়ে গাড়ি থেকে নেমে গাড়ি স্ট্যান্ড করে ফুটপাথের উপরে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ি। আমার শরীরে গাড়িতে কিক দেওয়ার মতো আর কোনো শক্তি ছিল না, কারণ সেলফে 2-3 বার চেষ্টা করার পরও আর চালু হয়নি। তো কুয়াশার রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না। 5-6 হাত সামনে গাড়িটা শুধু দেখা যাচ্ছিল। চোখটা লাগাতেই ফজর আজানের শব্দ কানে আসলো। আমি মনে অনেকটুকু শক্তি পেলাম, কারণ অনেক মানুষ আর অনেক গল্প থেকে শুনেছিলাম আজানের সময় নাকি কোনো প্রেতাত্মা শয়তান তাদের শয়তানি কাজে লাগাতে পারে না। একদমে সমস্ত আজানের সুর শুনলাম। পবিত্র মনে সাহস নিয়ে আজানটা শেষ হওয়ার পর প্রায় 10 মিনিট বসে থেকে অনেক কষ্টে মোটরসাইকেল স্টার্ট দিয়ে বাসায় আসলাম। ওই দিন দুপুর 12টায় আমার ঘুম ভাঙার পর চোখ খুলে দেখি আমার বড় ভাই আর বড় 2 বোন আমার পাশে বসে আছে। আমি অনুভব করলাম আমার শরীরে প্রচন্ড ব্যথা। বড় আপুরা নাকি ভোরে গেটের সামনে একটা শব্দ শুনে এসে দেখে মোটরসাইকেল সহ আমি নিচে পড়ে আছি। তারপর ভাইয়াকে ডেকে আমাকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে আমার রুমে শুইয়ে দেয়। তারা আমার কাছ থেকে সব কাহিনী জানতে পেরে আমাকে প্রচন্ড বকা দেয় এবং ওই বছর আমাকে আর রাতে ব্যাডমিন্টন খেলতে দেয়নি। এই ছিল আমার ঘটনা। সবাই আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই শুভ, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো এবং আপনার সাথে যেন সবকিছু শুভই হয়
যেন কোনো অশুভ কোনো কিছু আপনার সঙ্গে না ঘটে, এটাই প্রত্যাশা করি। এবং খুব চমৎকার একটি ঘটনা আপনি লিখে পাঠিয়েছেন, একেবারে মনে হচ্ছিল আমিও যেন সেই ঘটনার মধ্যে কোনো একটি জায়গায় ডুবে গিয়েছিলাম, নিজের সঙ্গে আসলে সম্পৃক্ত করতে পারছিলাম আপনার সেই ঘটনাগুলো এক এক করে। আদিল শুভ ধন্যবাদ জানিয়েছেন তার সেই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি পুরোটা একসঙ্গে লিখে পাঠানোর জন্য। আরও যারা রয়েছেন সঙ্গে তাদের মধ্যে জয়ন্ত কুমার রয়েছেন। ভাইয়া, যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন। নিশ্চয়ই, ঘটনা অবশ্যই পড়ে শোনাবো, আপনি লিখে পাঠালেই শোনাবো। জয় ভুইয়া রয়েছেন, তন্ময় খান তাজিম রয়েছেন, আদিল শুভ, ইব্রাহিম, সেই সঙ্গে রয়েছেন রাকিবুল, আরমান রয়েছেন, নিকোটিনের ধোঁয়া। যারা শেয়ার করছেন তারা অনেকেই রয়েছেন সঙ্গে, নতুন নতুন অনেকেই শেয়ার করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। মিন্তা, তার কথা বলছিলাম, তিনি শেয়ার করেছেন। সানমন ইসলাম শ্রাবণ, সেই সঙ্গে নিকোটিনের কালো ধোঁয়া বলছেন, বাঁধন ইসলাম বাঁধন, আনান মাহিম রয়েছেন, মিজান এমডি মিজান, আরো অনেক বন্ধু রয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, শেয়ার করবার জন্য। আমরা অনুষ্ঠানে একবারে শেষের দিকে চলে এসেছি। অতিথিদের কারো কাছ থেকে কোনো ছোট্ট একটা ঘটনা শুনবো কিনা কেউ? আব্দুল্লাহ ভাই রয়েছেন কিংবা আসাদ ভাই রয়েছেন, একদম শেষের দিকে যদি কোনো ছোট ঘটনা থাকে আপনারা শেয়ার করতে পারেন, সেটা দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। ইন দ্য মিন টাইম আপনাদের কাছে বলতে চাই, যারা এই মুহূর্তে শুনছেন শনিবারের বিশেষ আয়োজন, যদিও এখন সেটা রবিবারে পৌঁছে গেছে, তাবিজ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে চাইলে আপনার আগ্রহের কথা ফেসবুকের আমাদের ইনবক্স লিখে পাঠাবেন। সঙ্গে অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিতে ভুল করবেন না, যাতে করে আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারে। আপনি লিখবেন যে আপনি তাবিজ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, এই কথাটুকু লিখতে হবে। তা না হলে আমাদের ইনবক্সে অনেকেই কিন্তু নাম্বার পাঠিয়ে থাকেন, অনেকেই বিভিন্ন রকম কথা বলে থাকেন, সেক্ষেত্রে আমরা আসলে খুঁজে বের করতে পারি না যে কারা আসলে কোন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান। আপনি তাবিজে অংশগ্রহণ করতে চান সেটা একটু লিখে পাঠাবেন, সঙ্গে আপনার মোবাইল নাম্বার। আমরা কার কাছে আসবো? শেষ অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসে আর মাত্র 10-12 মিনিট সময় আমাদের হাতে রয়েছে। আব্দুল্লাহ ভাই, আপনার গল্পের কথা অনেকেই বলছিলেন, আব্দুল্লাহ ভাইয়ের স্টোরি শুনে অনেকের ভালো লেগেছে। গাজীপুর থেকে লিখেছিলেন একজন, স্মৃতি আছেন সায়দাবাদ থেকে, তিনি বলছেন ভালো লেগেছে। সিফাত আছেন গাজীপুর থেকে, অনেকে আপনার পরিচয় জানতে চাইছেন, আমরা যতটুকু সম্ভব পরিচয় দিয়েছিও, সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের এরপরে আরো আশা করি কথা হবে। আজকে আমরা শেষ ঘটনা কোনটা শুনবো আপনার কাছ থেকে ছোট্ট করে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আশা করি আমারও বলতে ভালো লাগবে এবং এন্ডিংটা খুব ভালো হবে নিশ্চয়ই, ইনশাআল্লাহ। সো অ্যাকচুয়ালি আমি সেই ঘটনাগুলো এখানে বলছি যেগুলো আসলে আমি নিজে ফেস করেছি, ফেস করেছি। সো আমি আরেকটা ঘটনা বলবো, সেটা হচ্ছে যে আমাকে মূলত একজন রেফার করেছিল যে একজন সিস্টার, ওনার কিছু প্রবলেম হচ্ছিলেন। সো সে প্রবলেমগুলো হচ্ছে যে তার নারী সুলভ যে আচরণগুলো ছিল সেগুলো খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছিল। দেখা যাচ্ছিল যে কথাবার্তায় পুরুষ সুলভ কিছু কথাবার্তা বলছিলেন, বা অ্যাবনর্মালি ইভেন দেখা যেত উনি ফার্স্ট গার্ল ছিলেন, বাট অনার্স মেবি সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার, আই এম নট শিওর রাইট নাও। সো সেখানে দেখা যাচ্ছিল যে উনি ইভেন ফেল করেছেন, টানা কয়েক সেমিস্টার তিনি ফেল করেছেন। সো উনি অনেক জায়গায় গিয়েছেন, যাওয়ার পর সেখানে বললো যে আসলে তেমন কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারলো না। সো আমার কাছে যখন আসলো, আমি কিছু চেক আপ করার পরে হঠাৎ 3 দিন পর হঠাৎ চিৎকার দিয়ে উনি সেন্সলেস হয়ে গেলেন। আচ্ছা, কোরআন তেলাওয়াত করা 3 দিন পর, প্রথম দিন কোনো রিঅ্যাকশন নেই, জাস্ট নর্মাল। সেকেন্ড দিনে কোনো রিঅ্যাকশন নেই, নর্মাল। তৃতীয় দিন চিৎকার দিয়ে তিনি সেন্সলেস হয়ে গেলেন। তো সেন্সলেস হওয়ার পর যে জায়গাটা আমি যেখান থেকে শুরু করতে চাই, এখানে আসলে অনেক ধরনের কথা আছে, এগুলো আসলে বোর ফিল করবেন অডিয়েন্স। সেটা হচ্ছে যে আমি ওনাকে যখন জিজ্ঞেস করছি যে আপনি কি দেখছেন, সে বলছে যে আমি দেখছি যে একটা বড় সাপ দূরে দাঁড়িয়ে আছে। বড় সাপ, স্নেক। সো আমি বলছি যে ঠিক আছে, ওটাকে ধরেন। আমি জাস্ট ওনাকে সাহস দিচ্ছি, আপনি ধরেন ওটাকে। সে ধরতে পারছে না, সে ধরতে গেলে চিৎকার দিয়ে আবার সেন্সলেস হয়ে যাচ্ছে। আবার ওনার সেন্স ফিরাচ্ছি, আবার জিজ্ঞেস করছি। সো আমি তাকে বললাম যে আপনার শরীরের কি অবস্থা? সে বললো যে আমার শরীর কিছুই নেই, পুরোটাই সাপ। আচ্ছা, ছোট ছোট কিলবিলে সাপ। উনি শুধু ওনার জামার ছোট একটা অংশ দেখতে পাচ্ছেন, আর সবটুকুই সাপে ভর্তি। সো ওনার অবস্থা ছিল খুবই খুবই ক্রুয়েল। এবং ইভেন আমরা যখন ওনার ট্রিটমেন্ট চালাচ্ছিলাম, উনি দেখছিলেন যে একটা ঋষি ওনাকে বিভিন্ন দূর থেকে কথা বলছে, হিন্দু ঋষি।
তাকে ভয় দেখাচ্ছে, কথা বলছে। তো এরকম অবস্থায় তিনি আমার বাসা থেকে চলে যান। আমার বাসা থেকে গেলে ওনার বাসায় বেশ কিছুদিন পরে এই জিনটা কথা বলতো। তো সে বলতো যে আমি কখনোই যাব না এবং আমাকে তোরা কখনো তাড়াতেও পারবি না। এবং এক্স্যাক্টলি সে বলতো যে সে খুব বুড়ো, ইয়াং না, এবং যখন খেতে বসতো একসাথে 4-5 জনের খাবার একসাথে খেয়ে ফেলতো। এখানে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আমার বাসায় দুপুরে খাবারের জন্য অ্যারেঞ্জ করছি। সো সেই খাবারে তাকে জিজ্ঞেস করলাম কি খাবেন, সে বলছে আমি কিছুই খাবো না। বাট যখন সস দেখলো, যেহেতু সসটা দেখতে ব্লাডের মতো, সে পাগল হয়ে গেল পুরো। আচ্ছা, সে সস দেখে বলছে আমি এইটা খাবো। সস দেখে বলেছিল আরেকটা হচ্ছে লাল পেঁয়াজ মেবি ছিল, আচ্ছা, মানে ব্লাডি টাইপ। সে দুটো দেখে পাগল হয়ে গেল, আমি এটা খাবো। তো আমি সসের বোতলটা নিয়ে জাস্ট একটা আয়াত পরে ফু দিয়ে তাকে দিলাম। সে বললো আর আমি আর খাবো না। আচ্ছা, সে সাথে সাথে ইগনোর করলো জিনিসটা। তো ইভেন এরকম সে যেটা করতো সেটা হচ্ছে যখন সে ট্রিটমেন্ট চলতো, সে ডানার মতো করে হাত দুটোকে বড় করে ওড়ার ভঙ্গি করতো, মানে সে উড়ে চলে যাবে। তো এইটা হচ্ছে একটা সিচুয়েশন আমি ফেস করছিলাম। আর আমি যদি এই ঘটনা থেকে বলি, আসলে খুব বেশি ইন্টারেস্ট ফিল করবে না, বিকজ এটা ট্রিটমেন্ট প্রসেস রিলেটেড। সো আমি কিছু ইন্টারেস্টিং ইনসিডেন্ট বলে ঘটনাটা ফিনিশিং টানবো। নিশ্চয়ই, সেটাই ভালো। আচ্ছা, ইন্টারেস্টিং ঘটনার ভিতরে আমি যদি আমাদের কিছু কেসের কথা বলি, সেক্ষেত্রে আমি আমার খুব রিলেটেড একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমরা প্রথম সকাল থেকে খুব ট্রাই করছিলাম যে ওনার কেসটা ছিল হচ্ছে 5 বছরের। ওনার কেসটা ছিল 5 বছরের। সো সেই 5 বছরের কেসটা আমরা খুব দ্রুত ক্লোজ করার চেষ্টা করছিলাম। এর আগে অনেক ট্রাই করা হয়েছে কেসটা ক্লোজ করার জন্য, বাট সম্ভব হচ্ছিল না। ইভেন যখন জিন আসতো বোঝাও যেত না, এবং এটা এত সিভিয়ার ছিল যে মানে এটা জাস্ট বলার বাইরে। যখন জিন আসতো সারা শরীর মানে সারা ঘর স্মেলে ভরে যেত, এবং ঘরের প্রায় সবাই ফিল করতো সামথিং ইজ মেবি এখানে এসেছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের একটা সাকসেস স্টোরি, সেটা হচ্ছে ওই সন্ধ্যার আগ মুহূর্তে আমরা ওই পেশেন্টকে বলছিলাম যে আপনি দোয়া করেন যাতে আল্লাহ আপনার শরীর থেকে এটা বের করে দেয়। তো সে দোয়া করতে হঠাৎ সে হাত ছেড়ে দিল, ছেড়ে বলতেছে যে 3টা নীল কালারের জিন শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এবং ওনার হাজবেন্ড সাথে ছিল। সো হাজবেন্ড হঠাৎ বলল যে আপনারা জানালাটা খুলে দেন। হাজবেন্ড বললো জানালাটা খুলে দেন। তো জানালা খুলে দেওয়ার পর সেই পেশেন্ট জানালার দিকে তাকায় বলতেছে যে নীল কালারের 3টা জিন, ছোট ছোট বামন আকৃতির ডানাওয়ালা, তারা উড়ে চলে যাচ্ছে। আচ্ছা, তারা উড়ে চলে যাচ্ছে। বাট এটা উড়ে যাওয়ার সাথে সাথে পাশে তার বাচ্চা ছিলেন, ওনার সন্তান হঠাৎ বললো যে আমার সারা শরীর অন্ধকার হয়ে আসতেছে চারপাশ। এটা বলে সন্তান প্রায় সেন্সলেস হওয়ার মতো করে বিছানায় পড়ে গেল। তো এরপরে আমরা করলাম, বাট সন্তানটা তেমন প্রবলেম ফেস করেনি। সো আমরা এটা যেটা সাসপেক্ট করছিলাম সেটা হচ্ছে যে মেবি ওই সন্তানের প্রবলেম ছিল, বাট একসাথে মেবি সব বের হয়ে চলে গেছে। তো এটা ছিল একটা সাকসেস স্টোরি। আমি ছোট ছোট স্টোরিগুলো মানুষের আশা জাগানোর জন্য আসলে বলছি, বিকজ হচ্ছে মানুষ খুব বেশি হেজিটেশনে ভোগে এই জিন নিয়ে। আমরা চাই যে মানুষ যাতে হেজিটেশনে না ভোগে এবং বিষয়গুলোকে ফেস করে, পজিটিভ থিংকিং ক্রিয়েট করে, মানুষের একটা ভাইব যেন থাকে, এবং সেটা দিয়েই যাতে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারি। আমরা যেটা আসলে করি, বিশেষ করে সারা বিশ্বেই আসলে যেগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়, মানে যেখানে আসলে সবচেয়ে বেশি প্রফিটেবল প্রোডাক্ট ক্রিয়েটিভ মাইন্ডের মধ্যে, সেটার মধ্যে আমরা যে দুটো বিষয়কে দেখেছি, একটি হচ্ছে হরর স্টোরি আর একটি হচ্ছে সেক্স। এই দুটো বিষয় সবচেয়ে বেশি সেলেবল প্রোডাক্ট। তো আমরা কিন্তু কোনোভাবেই আপনার কাছে বা আপনাদের কাছে, এটা আপনারা জানেন, আপনাদের কাছে কোনো রকম ভাবেই একটা মানে সেলেবল প্রোডাক্ট হিসেবে এই প্রোগ্রামটা দিয়ে আপনাকে ভয়ের মধ্যে রেখে আপনার রাতটা আমরা শেষ করতে চাই না, এবং যেটা আমরা প্রতি সপ্তাহে করে থাকি, এবং আশা করি এই বিষয়টাও আপনি জানেন। এবং যাতে করে ভাই যেটা বললেন, আব্দুল্লাহ ভাই, যে একটা পজিটিভ ভাইব যেন থাকে। আমি যেটা বিশ্বাস করি নিজের মন থেকে, সবার আগে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে যেন কখনো নিজেকে অপরাধী মনে না হয়, এই জিনিসটা সবার আগে প্রয়োজন। আপনি ভয় বলেন, আপনি পৃথিবীতে মানুষের সঙ্গে সম্পর্ক যাই বলেন না কেন, সবার আগে একজন ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। সবার আগে আপনি কি করছেন, কেন করছেন, কার জন্য করছেন, এই বিষয়গুলো অবশ্যই চিন্তা করতে হবে। আপনি নিজেই কিন্তু জানেন যে কাজটা আপনি করছেন সেটা কতটুকু সৎ, সেটা কতটুকু সত্যি, সেটা কতটুকু
জনকল্যাণকর, মানুষের জন্য ক্ষতি হতে পারে এই ধরনের কোনো কাজ করা থেকে বিরত থাকা, দেখবেন আপনার নিজের মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে এবং সেই প্রশান্তিটাই একসময় আপনার মধ্যে একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে, যেটা আপনার মধ্যে একটা বলয় সৃষ্টি করে। আপনি যখন কথা বলবেন, যখন আপনি চলবেন, একটা আলাদা শান্তি আপনি অনুভব করবেন। একটা ভালো মানুষ হওয়াটা সবার আগে প্রয়োজন, আমরা এটাই বিশ্বাস করি। ছোট্ট কিছু ঘটনা রয়েছে, আর অল্প দুই একটা ঘটনা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইয়ামিন এলান অনেকগুলো কমেন্ট করছিলেন তার ঘটনাটা পড়ে শোনানোর জন্য, একটু পড়ে শোনাই। তিনি বলছেন যে না দুঃখিত, তার নাম হচ্ছে সাগর আহমেদ। তিনি লিখেছিলেন যে ভাই, আমি মুন্সিগঞ্জের এলাকা থেকে বলছি, আমার নাম সাগর। আমি যখন ছোট তখন আমি আমার নানের বাসায় থাকি। তখন আমি আমার মামার জমির মধ্যে আলু ক্ষেত ছিল, সেখানে আলু লাগাতে যাই এবং একটি জঙ্গল আছে, আমার ছোট বন্ধুদের নিয়ে সেই জঙ্গলে খেলতে যাই। তখন আমার ঘরের মধ্যে 12টা বাজে, আর তখন দেখি একটি বুড়ি দাদি শুয়ে আছে, তার পাশে একটি বাচ্চা মেয়ে বসে আছে। তাই আমি বললাম, তুমি এখানে বসে আছো কেন? সে আমাকে বলল, আমার দাদি শুয়ে আছে, জ্বালাতন করিস না। বলা মাত্র আমি একটা চাকা মারলাম, তখন মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আর মেয়েটি বলল, তোরা আজকে বেঁচে গেলি। তখন আমার বন্ধুদের নিয়ে দৌড়ে এসে মামাকে সব খুলে বললাম। মামাকে বলা মাত্র 1 মাস পরে আছে, উনি কি লিখেছেন, পরে মামার কাছ থেকে শুনি ওইখানে একটি বুড়ি ও তার নাতনিকে কবর দেওয়া হয়েছিল। ওকে, এই ধরনের ঘটনা শুনেছি এবং বেশ কিছু স্টোরি আমার কাছে এরকম আসে যে ছোটবেলায় এরকম ঘুরতে গিয়ে খেলতে গিয়ে এটা আসলে হয়েও থাকে, একেবারে যে হয় না তাও কিন্তু না। অনুষ্ঠানের শেষে দেখি যেহেতু আমরা চলে এসেছি, আজকে আমাদের এখানে বিদায় নিয়ে নিতে হবে। এবং অনেকেই দেখেছি যে বিভিন্ন বই থেকে গল্প নিয়ে সেটাকে আসলে লিখে এখানে পাঠিয়ে দেন, সেটার খুব বেশি একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এরকম হরর স্টোরি লিখে সার্চ দিলে গুগলে অসংখ্য স্টোরি পাওয়া যায়। সুতরাং সেগুলো শুধু শুধু কষ্ট করে এখানে সার্চ না দেওয়াটা ভালো, মানে এখানে শেয়ার না করাটাই সবচেয়ে বেশি ভালো। আজকে আমাদের এখানে বিদায় নিয়ে নেব। শেষে দেখে কিছু প্রাপ্তি স্বীকার করতে চাই যারা আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত কুমার জয়, ভয় পেতে ভালোবাসি, কাল সকালে অফিস, কিন্তু তবু তাবিজ মিস করা যায় না, অনেক অনেক ভালো লাগছে। সেটাই, এবং ভয় পাওয়ার মধ্যে একটা ব্যাপার থাকে, আমরা সবসময় প্রত্যেকেই আমরা নিরাপদ জায়গায় বসে ভয় পেতে খুব ভালোবাসি। প্রত্যেকটা মানুষই দেখবেন যতগুলি হরর স্টোরি হয় সবকিছু মিলিয়ে আমরা বসে পপকর্ন সামনে নিয়ে করে আরাম করে খেতে খেতে খুব পছন্দ করি। তো এটা একটা বিনোদনের মাধ্যম, ভয়টা একটা বিনোদনের মাধ্যমও বটে, তো সেটা আসলে আমরা করতে চাই না। আরাফাত আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে, নিকোটিনের ধোঁয়া, সেই সঙ্গে রয়েছেন সাউন্ড আরো ভালো করার জন্য বলেছেন তিনি। ওকে, নিঝুম অরণ্যের নির্ঘুম নক্ষত্র বলেছেন আই লাভ ক্যাপিটাল FM, শুনছি আমি আশরাফ এবং মেহেদি গাজীপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। নাইম রয়েছেন আমার দাদির কাছ থেকে শোনা ঘটনা, হ্যাঁ আপনি আমার কাছে লিখেছে, আগামী সপ্তাহে লিখে পাঠাবেন, নিশ্চয়ই আগামী সপ্তাহে লিখে পাঠাবেন, আমরা পড়বো নিশ্চয়ই। হুসাইন শাহাদাত, ভাই আমার সাথে দুবাইতে একটা ঘটনা ঘটেছে, খুবই ভয়ঙ্কর, কারোর সাথে এরকম ঘটতে পারে আমার মনে হয় না, আমি রেডিওতে বলতে চাই। ঠিক আছে, ইনবক্সে আপনার নাম্বার সহ আপনি যে তাবিজ অনুষ্ঠানে আসতে চান একটু লিখে জানাবেন, আমাদের টিম আপনাকে খুঁজে নেবে নিশ্চয়ই। মমিন মিয়া স্টোরি পাঠিয়েছেন কোন একটি বই থেকে নিয়ে, বোঝাই যাচ্ছে। আনান মাহিম রয়েছেন সঙ্গে, সেই সঙ্গে নয়ন কুমার রয়েছেন, হুসাইন সোহেল, ভাইয়া আমার ঘটনাটা কি এসে বলতে পারবো? নিশ্চয়ই আপনি এসে বলতে পারবেন, তার জন্য যা বলেছি শুধু আমাদের ফেসবুকে ইনবক্সে লিখে পাঠালেই হবে। ব্যাডমিন্টনের ঘটনাটা ভালো লেগেছে, হ্যাঁ আমার কাছেও খুব অথেন্টিক, একেবারে মানে গোছানো কোন একটি ঘটনা বলেই আমার কাছে মনে হয়েছে। হোসেন সোহেল রয়েছেন সঙ্গে, সেই সঙ্গে রয়েছেন সাব্বির আহমেদ, জেরিন রয়েছেন, মিন্তা রয়েছেন, আশরাফ দ্বীপ, সাগর আহমেদ, জিহাদ ইসলাম, এসএস হাসিব রয়েছেন, এমডি রাকিবুল, সুমাইয়া আখতার, জয়ন্ত, সেই সঙ্গে জয় ভুইয়া, তন্ময় খান, আদিল শুভ, ইব্রাহিম আলী সাজু, আরমান আহমেদ সহ আরো অনেক অনেক বন্ধু। প্রত্যেকের নাম হয়তো আজকে আর পড়া সম্ভব হবে না, একেবারে বিদায় নিয়ে নিতে হবে। যারা টেক্সট করেছিলেন তাদের মধ্যে অনেকে দেখতে পাচ্ছি। স্মৃতি রয়েছেন, হাদি আছেন গাজীপুর থেকে, সাদি রয়েছেন মতিঝিল থেকে, শিফা গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে, আশিক ভাইয়া আর আবদুল্লাহ ভাইয়ার স্টোরি ভালো লেগেছে। ওকে, আশিক ভাইয়া তো আজকে নেই, আশিক ভাইয়া বোধহয় কোনো একদিন ছিল, আবদুল্লাহ ভাই আছে আজকে।
সেই সঙ্গে রয়েছেন সাদি মতিঝিল থেকে, তানভীর রয়েছেন গাজীপুর থেকে, সেই সঙ্গে রয়েছেন রাব্বি মানিকগঞ্জ থেকে, আই লাভ তাবিজ, মাহমুদুল ইসলাম আলিফ রয়েছেন সাভার থেকে, আশরাফ তাহমিদ রয়েছেন, সেলিম জিরাবো থেকে, রূপকথা সাভার থেকে, মুক্তা আছেন, শামিন আছেন, রাকিব আছেন, সেই সঙ্গে রয়েছেন সুমাইয়া আছেন, নাতাশা, আরিফ মিরপুর থেকে, শর্মী গাজীপুর থেকে, লিজা মগবাজার থেকে, প্রাপ্তি নরসিংদী থেকে, সিয়াম ভাই আর অনেক অনেক বন্ধু, থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে থাকবার জন্য। বিদায় নিয়ে নিচ্ছি। শেষ দিকে আপনাদের একটু কথা শুনতে চাই, অনুভূতি কেমন লাগলো, বা ধন্যবাদ জানিয়ে আসবার জন্যে। ক্যাপিটাল এফ অনেক শ্রোতা রয়েছেন যারা আজকে আপনাদের ঘটনা শুনেছেন। আব্দুল্লাহ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাইকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও আমাদের দেখা হবে ইনশাল্লাহ। আর সকল শ্রোতা মণ্ডলী যারা শুনছেন তাদের সবাইকে জানাই অনেক 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 থ্যাঙ্কস আপনাদেরকে, কারণ আপনাদের জন্যই কিন্তু আসলে আমরা আসতে পেরেছি বা এই গল্পটা শেয়ার করতে পারছি। আর একটা ভাইটার একটা ইনফরমেশন দিয়ে দিই, খুব মজার ইনফরমেশন। সেটা হচ্ছে যে সাকসেস স্টোরিটা সবার শেষে আব্দুল্লাহ ভাই শেয়ার করলেন, সেটা কিন্তু এক্স্যাক্টলি আমার স্টোরি। অনেক কিছু বলবো না ভাবছিলাম, কিন্তু তাও কিছু কথা বলা হয়ে গেল। তো আমরা বিশ্বাস করি যে আসলে আমরা কোনো কিছু লুকাতে চাই না, এটা একেবারে সত্যি কথা। এবং আমি যেটা বলছিলাম যে একদম শেষের দিকে শেয়ার করব যে আপনি আসলে কি করেন, প্রফেশনের কথাটা বলছিলাম যেটা, এবং সেই কাজটা মোটামুটি আপনি বলেছেনও। জি, আমি আসলে প্রফেশনালি একটি রুকিয়া সেন্টারের সাথে আছি। জি, এটা তেজগাঁও 7 রাস্তা থেকে 1 নম্বর রেলগেটের পাশে। আচ্ছা। সো এই ক্ষেত্রে আমরা মূলত চাচ্ছি সেটা হচ্ছে যে ভণ্ডামিগুলোকে এক্সপোজ করে এক্স্যাক্টলি মানুষ যাতে প্রতারিত না হয় এবং জিন নিয়ে অহেতুক ভয়গুলো উপকৃত হয়, সুস্থ হয়। কারণ আমরা জানি যে আসলে সাফারার সে কতটুকু সাফার করে। নিশ্চয়ই। এটা ছিল আমার প্রফেশনাল যেটা বলা ছিল। আমি যেহেতু আমাদের মূল টার্গেটটা ছিল যে এখানে আমরা সিক্রেট কিছু রাখবো না। নিশ্চয়ই। সেজন্যই আমিও বলেছিলাম একদম শেষের দিকে বলবো এটাই। আসলে মানে এরকম জায়গায় অনেক রকম মানুষ তো আসলে রয়েছে, ভালো এবং মন্দ দুটোই রয়েছে। সবার ভালো হোক এই প্রত্যাশা আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। আগামী সপ্তাহে আবারও তাবিজ অনুষ্ঠানে কথা হবে। নিজের মনের মধ্য থেকে একজন ভালো মানুষকে সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আজকের মতো শুভরাত্রি। Capital FM 94.8 দেশের নম্বর 1 মিউজিক স্টেশন।